হয়ে গেছে। একটু বাইরে গিয়ে চেক করেন তো। স্বাগতম সবাইকে এসপি কোচিং এ। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করব। তোমরা একটু লাইভটা শেয়ার করো আর সবাইকে জানিয়ে দাও। ভিজিটের পেজটা এইচএসসি 2026 এবং 27 ব্যাচ আমাদের সর্বোচ্চ ভালো সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যেই আমরা আমাদের অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালু রেখেছি সবার জন্যই। তো তোমরা যারা যুক্ত হয়েছো অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে একটা অনুরোধ, সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কমেন্টে মেনশন করে দাও। একটু কমেন্ট করে জানাও তুমি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু দেখো। আমাদের এইচএসসি 2026 ব্যাচের স্পেশাল ব্যাচ আগামী 7ই ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এইচএসসি স্পেশাল ব্যাচ 2026-এর প্রতিদিন 2 বিষয়ের ক্লাস হবে, প্রতিদিন পরীক্ষা থাকবে, উইকলি টেস্ট হবে, মান্থলি টেস্ট হবে, এক্সক্লুসিভ টেস্ট হবে। অর্থাৎ তোমার বর্তমান প্রস্তুতি যেমনই হোক না কেন, আমাদের এইচএসসি এসপি কোচিং এইচএসসি স্পেশাল বেচ অ্যান্ড মডেল টেস্ট 2026-এ নিয়মিত ক্লাস করলে, নিয়মিত ভালো প্রস্তুত নিয়ে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করলে তুমি অবশ্যই এইচএসসিতে জিপিএ 5 অর্জন করবে। শুধু তাই নয়, তোমাকে আমরা এইচএসসিতে জিপিএ 5 অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অনেক দূরে এগিয়ে রাখবো। আমাদের সার্ভিসটা আমরা ওইভাবেই, আমাদের প্রোগ্রামটা ওইভাবে সেট আপ করেছি। তো আজকে আমাদের হৃদয় স্যার ক্লাস নেবে, কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি ক্লাস শুরু হবে। আজকের যে ক্লাসটা হবে এটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়ের যৌথ মূলধনী কোম্পানির মূলধন। হৃদয় স্যার কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করবে। তোমরা এর মধ্যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও আমাদেরকে কমেন্ট করে, সাথে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যারা এইচএসসি 2026 পরীক্ষার্থী, এইচএসসি 2027 পরীক্ষার্থী। সবার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এইচএসসি 2027 ব্যাচের নিয়মিত ক্লাস চালু রয়েছে। এইচএসসি 2027 ব্যাচে প্রতিদিন 2 সাবজেক্টের ক্লাস হচ্ছে, সাপ্তাহিক পরীক্ষা হচ্ছে, মাস শেষে পরীক্ষা হচ্ছে, মান্থলি টেস্ট হচ্ছে। এছাড়া প্রতিটা বিষয়ের নির্দিষ্ট টপিক কমপ্লিটের পর, নির্দিষ্ট বেশ কয়েকটি টপিক কমপ্লিটের পর আমরা এক্সক্লুসিভ টেস্ট নিচ্ছি। সবগুলো মিলিয়ে আমাদের এসপি কোচিং সার্ভিসে কোনো কম্প্রোমাইজ করে না। খুব দারুণভাবে আমরা প্রতিটা ব্যাচে স্টুডেন্টদেরকে যত্ন সহকারে পড়াচ্ছি। আমাদের মানসম্মত লেকচার শিট রয়েছে। এইচএসসি 2026 ব্যাচের স্পেশাল ব্যাচের জন্য প্রতিটা বিষয়ের এমসিকিউ বুক, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এক্সারসাইজ বুক সহ এইচএসসি পরীক্ষার পূর্বে, অর্থাৎ আমাদের কোর্স শেষে, আমরা এইচএসসি পরীক্ষার অনুরূপ ওএমআর যুক্ত খাতায় ফাইনাল মডেল টেস্ট গ্রহণ করব। যে ফাইনাল মডেল টেস্ট থেকে একজন স্টুডেন্ট বুঝতে পারবে সে এইচএসসি পরীক্ষার জন্য ফাইনাল মডেল টেস্ট ভালোভাবে প্রস্তুত নিয়ে দিলে আমাদের স্টুডেন্টরা বুঝতে পারবে যে সে এইচএসসি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুত নিয়েছে, মানে পরিপূর্ণ সে প্রস্তুত। অর্থাৎ এইচএসসি পরীক্ষার মতোই আমরা
একইভাবে আমাদের এখানেই পরীক্ষা নিব। তো এইচএসসি পরীক্ষার আগেই আমরা আমাদের স্টুডেন্টদেরকে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি করিয়ে দিব। আমাদের স্পেশাল বেসটা আমরা এভাবেই সাজিয়েছি। তো অনেকেই বলছো অন্তর্দেব, রিমা দাশগুপ্তা, অনেকে কমেন্ট করে জানিয়েছো সাউন্ড ক্লিয়ার আছে। ধন্যবাদ। তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে সবাই যুক্ত হয়ে যায়, আজকের ক্লাস করে অনেক অনেক উপকৃত হবে সবাই। সাফি হাসান এমসিকিউ ক্লাস জিজ্ঞেস করছে, ক্লাস করো, তুমি করলে বুঝতে পারবা আজকের ক্লাসটা কি হতে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই রেডি হয়ে যাও, তাহলে ক্লাস শুরু হচ্ছে। হৃদয় স্যার শুরু করছে কয়েক মিনিটের মধ্যেই ক্লাস। শুভরাত্রি। স্বাগতম সবাইকে এসপি কোচিং এ। আশা করি তোমরা আমাকে শোনা যাচ্ছে, একটু কনফার্ম করো যে আমার কথা ক্লিয়ার কিনা। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, সবাই অনেক অনেকজন কমেন্ট করছো। আদাব, নমস্কার, ওয়ালাইকুম সালাম। সবাইকে ওয়েলকাম, আমরা স্বাগতম জানাচ্ছি এসপি কোচিং এ। আমরা এই যে ফ্রি অনলাইন ক্লাসগুলো দিচ্ছি সবার উদ্দেশ্যে। আমাদের স্টুডেন্ট বা আমাদের স্টুডেন্ট নয়, যে কোনো স্টুডেন্টে তোমরা চাইলে এই ক্লাসগুলো করতে পারো। অবশ্যই উপকৃত হবে, কারণ বেশিক্ষণ আমরা ক্লাসগুলোকে খুব ছোট ছোট ভাগে ভাগ করছি। এটা তোমরা বেশিক্ষণ মানে থাকতে হবে না আমাদের সাথে। জাস্ট যেইটুকু সময় আছো ওইটুকু সময় তুমি যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, তাহলে তুমি বুঝতে পারবে, এখানে তোমার অবশ্যই লাভ হবে। ঠিক আছে? আর আমাদের সবগুলো বিষয় সম্পর্কে তুমি জানতে পারবা যে আমাদের পড়ালেখার সিস্টেমটা কিভাবে করায়। প্রত্যেকটা স্যার গত একটা ইকোনমিক্স ক্লাস চললো, আপাতত আমাদের সামনে আরো সবগুলো বিষয়ের উপরে ক্লাস হবে। সকল টিচারদের তোমরা এই বিষয়গুলো জানতে পারবা। তো শিব মিনহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শুরু করতেছি, আমি আর ওয়েট করছি না সবার জন্য। যারা আছো প্রায় অনেক স্টুডেন্ট এখানে অ্যাড হয়েছে, সবার প্রতি রিকোয়েস্ট, আমি ক্লাসেও বলেছি তোমাদেরকে, তোমরা ক্লাস করার আগের কাজ হচ্ছে এটা শেয়ার করে দেয়া। তো একদম ক্লাসে অ্যাড হওয়ার প্রথম কাজই হচ্ছে এটা শেয়ার করে দেয়া। তো তোমরা কারা কারা শেয়ার করছো আমাকে একটু জানাও তো। তোমরা কারা কারা শেয়ার করেছো আমাকে একটু জানাও, যে কমেন্টে যে বাই শেয়ার কমপ্লিট ডান লিখো। শুধু ডান লিখলে আমরা বুঝবো তুমি শেয়ার করেছো। আমি ওয়েট করছি তোমাদের ডান লেখা দেখে। জয় স্যার শেয়ার করেছে, ধন্যবাদ জয় স্যারকে। সামিয়া হাসান মিতু, ধন্যবাদ। ডান লিখছে সেও শেয়ার করেছে। যারা আছো সবাই একটু শেয়ার করো। সাইমা জাহান ডান, সেও শেয়ার করেছে। দেখো, এখানে শেয়ার করলে তোমার কোনো সমস্যা না। আমাদের এই হ্যাঁ, আমার অবশ্যই লাভ। আমরা চাচ্ছি এটা সবাই জানুক, বিষয়টা আমাদের সার্ভিস সম্পর্কে জানুক। এটা আমার মাধ্যমে চেয়ে তুমি শেয়ার করলে, একটা শেয়ারের মাধ্যমে এটা অনেকে জানতে পারবে। তো আমি এই জন্য শেয়ার গুলো করতে বলছি। তো মোহাম্মদ রিদওয়ানুর রহমান, ধন্যবাদ, শেয়ার করেছো। বিতি শর্মা, ধন্যবাদ। ঈশা চৌধুরী, ধন্যবাদ। সাধন দাস, ধন্যবাদ। অন্তু দাস শেয়ার দান, ধন্যবাদ। মিনহাজ, ধন্যবাদ। সবাই, আমি শুরু করতেছি, তোমরা আস্তে আস্তে শেয়ার করতে থাকো, ডান লিখতে থাকো। ওকে? আমাদের দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আমি ক্লাস শুরু করার আগে তোমাকে যেভাবে ক্লাস করতে হবে এটা নিয়ে আমরা তোমাকে একটু বলি। তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে এটা মানে তুমি বিছানায় বসে শুয়ে অন্যরকম ভাবে কাজ করে করে এই ক্লাসটা করা যাবে না। এটা একদম প্রথম সত্য। কারণ এটা তোমার বুঝতে হবে, তোমার লিখতে হবে ভাই।
হ্যাঁ, তোমার যদি স্লাইড গুলো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমাকে এগুলো দিব। কিন্তু তুমি যদি এখন আমার থেকে শুনে লিখো, এগুলো তো আমরা বই থেকে লিখছি তাই না, এগুলো বইয়ে আছে, তো বই থেকে যদি পাও তাহলে আমার আর দরকার কি? আমি এখানে অবশ্যই এক্সট্রা কিছু বলার ট্রাই করব, বোঝানোর ট্রাই করব। এই পয়েন্টগুলো তোমার থেকে খাতায় লিখে রাখতে হবে, কথা বুঝছো? তো তোমরা একটা খাতা নিয়ে, খাতা কলম নিয়ে একটা টেবিলে বসো, যেভাবে তুমি পড়তে বসো, মোবাইল সামনে রাখো, কানে হেডফোন দাও, ফুললি কনসেন্ট্রেশন ক্লাসে। তুমি অনলাইন নাকি অফলাইন ভুলে যাও, তুমি মনে রাখো, তুমি মনে করো তোমার সামনে এখন স্যার পড়াচ্ছে, এভাবে তোমার পড়তে হবে। আর হ্যাঁ স্যার, প্রশ্ন থাকলে কিভাবে করবো, তুমি কমেন্ট করতে থাকো, যেভাবে অফলাইনে তুমি প্রশ্ন করতে, এখন তোমাকে লিখতে হবে শুধু। আমাদের অলরেডি আমার সামনে একজন দাঁড়ায় আছে, সে প্রশ্ন দেখবে, মানে ওনার কাজ হচ্ছে তোমাদের শুধু প্রশ্ন বলা। তোমরা প্রশ্ন করার সাথে সাথে আমি স্টপ হয়ে যাব, তোমার প্রশ্নের উত্তর আগে ক্লিয়ার করে তারপর আমি সামনের দিকে যাব। সুতরাং এখানে অনলাইন হলেও তুমি পরিপূর্ণ সুবিধাটা সেম ভাবে পাবা। তুমি জাস্ট মনোযোগী থাকবা, টেবিলে বসে পড়ালেখা করবা, শুয়ে শুয়ে না। তো আমি এটা বলবো। ধন্যবাদ, অনেকে শেয়ার করতেছো আর অনেকেই অ্যাড হচ্ছ। আমি শুরু করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ না, সিলেক্টিভ একটি চ্যাপ্টার বলা যায়। সিলেক্টিভ বলা হবে এই কারণে, কারণ আমরা যখন সিলেক্ট করে দিই যে তুমি এইচএসসির জন্য কোন কোন চ্যাপ্টার করবা, আমার মনে হয় না এমন কোন স্টুডেন্ট আছে যে এই চ্যাপ্টারটা বাদ দিবে। একদম সহজ চ্যাপ্টার, তাই এই চ্যাপ্টারটা কেউ বাদ দিতে চায় না। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেখানে সবচেয়ে স্টুডেন্টরা বেশি যায় ধরা খায়, সেটা হচ্ছে এমসিকিউ। অলরেডি অনেক একটা কমেন্ট করছে, কি করছিল স্যার, এমসিকিউ এমসিকিউ কিনা, এমসিকিউ তোমার এখান থেকে এমসিকিউ তোমার যে কমেন্ট করছে আমি খেয়াল করি নাই। যারা এমসিকিউর জন্য চিন্তিত, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি এমসিকিউ এগুলো করলে হবে, এর বাইরে এমসিকিউ আসবে না। এমসিকিউ, আমি তোমাদেরকে একটা কথা বলি, কেন তোমরা এমসিকিউ কে ভয় পাও। তোমরা এমসিকিউ কে ভয় পাও কেন জানো? তোমাদের বেসিক 0% এই জন্য। তোমাদের যাদের বেসিক নাই তারা এমসিকিউ তে ধরা খাবে, এটা গ্যারান্টি। এটা নট অনলি অ্যাকাউন্টিং, এটা সকল সাবজেক্ট নিয়ে বলতেছি। তোমার বেসিক ক্লিয়ার না থাকলে তুমি এমসিকিউ তে যাই ধরা খাবা। আর যে স্টুডেন্টের বেসিক ক্লিয়ার, সে স্টুডেন্ট এমসিকিউ তে ধরা খাবে না। সে অনেকে দেখলাম যে আমরা মানে একটা এমসিকিউ পড়তেছে না বুঝে, কোনো বেসিক চিন্তা ভাবনা পড়ে না, লাস্টে যায় 300টা 200টা এমসিকিউ মুখস্থ করে যায়, এখান থেকে কমন আসলো সে ভুলে যায়। কয়টা এমসিকিউ তুমি মনে রেখে যেতে পারবা? তুমি চাই যে স্টুডেন্ট কমেন্ট করেছো এমসিকিউ, আসলে এমসিকিউ একটা টেনশনের বিষয়। তো তোমার আমি গ্যারান্টি দেবো আজকের আলোচনা থেকে, আমার এটা থাকবে আজকের আলোচনা থেকে, এই চ্যাপ্টারের এমসিকিউ যদি আসে এর বাইরে আসা সম্ভব না। তুমি এটা সেভ রাখো। আর আমি এখানে তোমাদেরকে সরাসরি বলছি, আজকের আলোচনা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে যে এমসিকিউটা আসবে সেগুলো এর মধ্যেই আছে। কারণ আমি আজকে সম্পূর্ণ আলোচনা করবো এই চ্যাপ্টারের বেসিক নিয়ে। আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করছি, এই চ্যাপ্টারের প্রথম অংশ দ্বিতীয় অংশ ভাবে কয়েকটা ভাগে ভাগ করছি। বেসিক গুলো প্রথমে আলোচনা হবে, দেন ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা হবে। তো আমরা শুরু করতে এসেছি বেসিক বিষয়গুলো যেহেতু আমরা করব, তাইলে তোমাদের একটু খাতা কলম নিয়ে বুঝতে হবে। আমি একটু এর মধ্যে কমেন্ট গুলো একটু দেখি সবার। রিফাত বিন মহিম ভাইয়া, ইনকোর্স এক্সামের জন্য ক্লাস করতেছি, আশা করতেছি কাজে আসবে। হ্যাঁ অবশ্যই কাজে মাস্ট আসবে, কাজে আসবে না কোনো কথা নাই। তোমার পরীক্ষা লাগুক আর না লাগুক, অ্যাকাউন্টিং এটা ফিউচারে কাজে লাগবেই। তো আমি শুরু করতেছি। আমাদের প্রথম স্লাইডে আসো। আজকের আলোচনাটা কি, আজকে তোমাদেরকে কি কি টপিক নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে এই অধ্যায়ের কোন কোন টপিক নিয়ে আজকের আলোচনা। এই অধ্যায়ে সবগুলো শুধু এগুলো না, আরো অনেক কিছু আছে। এই অধ্যায়ের আজকের আলোচনা কোন কোন টপিক নিয়ে হবে দেখো। আজকে তোমরা জানতে পারবা শেয়ার কি, আজকে তোমরা জানতে পারবা স্টক কি, আজকে তোমরা জানতে পারবা শেয়ারের প্রকারভেদ, আজকে তোমরা জানতে পারবা শেয়ার ইস্যু কিভাবে করে, ধরনটা কি। আজকে তোমরা জানতে পারবা শেয়ার মূলধন। বেশি টপিক নিই নাই, শুধুমাত্র এই টপিকগুলো তোমাদেরকে ক্লিয়ার করব। শেয়ার কি, স্টক কি, শেয়ারের প্রকারভেদ, শেয়ার ইস্যুর ধরন, শেয়ার মূলধন, অনলি 5টা টপিক আজকে আলোচনা। সবার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি যদি না বুঝো আমাকে এখানে কমেন্ট করবা, আমি জিনিসটা আবার বোঝানোর ট্রাই করব। ঠিক আছে, আমি সর্বোচ্চ ট্রাই করব তোমাদেরকে বোঝানোর জন্য। আমাকে কোঅপারেট করবা কমেন্ট করে, তুমি যদি না বুঝো আর কি। ওকে, আমরা
প্রথমে আসি, এখানে আলোচনা করা হয়েছে শেয়ার কি এটা নিয়ে। তো আমরা একটু দেখি কি বলে, তারপর আমি তোমাদেরকে বুঝাচ্ছি। ঠিক আছে, দেখো, যৌথ মূলধনী কোম্পানির, তোমরা তো কোম্পানি চিনো, কোম্পানির আর কোম্পানি যেমন প্রথম সর্বপ্রথম এক মালিকানা দেন, অংশীদারি দেন, কোম্পানি এক একটার সীমাবদ্ধতা দূর করার জন্য এক একটা আসছে। তো আমরা যৌথ মূলধনী কোম্পানি কাজ করতেছি। যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধন মানে কি, তারা যতটুকু মূলধন নিয়ে তাদের ব্যবসা শুরু করবে ওই মোট মূলধনের সমান, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এই জিনিসটা একটু মনে রাখবা, সমান। ওকে, এটা একটু মনে রাখবা, সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। আমি আবার বলছি, মোট মূলধনের এই পয়েন্টটা মনে রাখতে হবে, সমান অংশ এটাকে মনে রাখতে হবে। দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ভাইয়া মোট মূলধন, আর একটা হচ্ছে সমান অংশ। তোমরা যারা আছো লিখে ফেলো খাতায়, যারা খাতা শুরু করছো, খাতা তোমার সামনে আছে, তুমি লিখে ফেলো। এটা তুমি এটা স্ক্রিনশট নিতে পারো, ফাইন, খুব ভালো, কিন্তু তুমি লিখলে তোমার মাথায় যে কাজটা হবে সেটা তুমি স্ক্রিনশট নিলে তোমার মোবাইলে থেকে যাবে। তাই আমি তোমাকে বলবো তুমি খাতায় লিখে ফেলো শেয়ার কাকে বলে সেটা, তাহলে একসাথে সে কথা হয়ে যাবে একবার লিখলে। সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। যেমন ধরে নাও আমি মোট মূলধন, আমার ব্যবসা করার জন্য মোট 1 লক্ষ টাকা মূলধন লাগবে। এটা কোম্পানির জন্য কিছুই না, কোম্পানি অনেক কোটি টাকা নিয়ে কাজ করে। তারপরে আমি বোঝানোর জন্য ছোট একটা ফিগার নিলাম যে আমার মোট মূলধন লাগবে কত, 1 লক্ষ। 1 লক্ষ টাকা মূলধন লাগবে। এখন 1 লক্ষ টাকা আমি কাদের থেকে সংগ্রহ করব, আমার যাদের কাছে শেয়ার বিক্রি, যেমন আমাদের এটা কিন্তু শেয়ার, এটা কিন্তু দেখো কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস। আমাদের কোম্পানিরা মূলধন সংগ্রহ করবে শেয়ারের মাধ্যমে, অর্থাৎ আমি আমি এসপি নামে একটি কোম্পানি চালু করব। এই কোম্পানিতে 1 লক্ষ টাকা প্রয়োজন। এখন 1 লক্ষ টাকা আমি সবার থেকে কালেক্ট কিভাবে করব, শেয়ারের মাধ্যমে। শেয়ার কি, এই 1 লক্ষকে আমি সমান কিছু অংশে ভাগ করছি, মনে করো 100টা কাগজে ভাগ করছি। 1 লক্ষকে কত দিয়ে, 1 লক্ষ ভাগ 100, তাহলে একটা শেয়ারের দাম কত, 1000। এভাবে 1000 1000 100টি কাগজে, মানে একজন একটা কাগজ কিনবে আমাকে 1000 টাকা দিবে, একটা কাগজ কিনবে 1000 টাকা দিবে। এভাবে 100 জনের কাছে আমি 100টি কাগজ বিক্রি করব, ওর বিনিময়ে আমাকে যে টাকাটা দিবে, কয় টাকা আসবে আমার কাছে, 1 লক্ষ টাকা। ওই যেটা কাগজ বলছে ওটাকে বলা হবে কি, শেয়ার। আর এটা কি বলছি, মোট মূলধনের, আমরা টোটাল মূলধন কত নিব, 1 লক্ষ। সমান অংশ 1000 500 700 হতে পারবে না, সবগুলো সমান হতে হবে। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝো, যদি বলো কমেন্টে লিখো যে ভাইয়া বুঝছি। শেয়ার বুঝছো কিনা বলো, আমরা তারপর সামনের দিকে যাব। শেয়ার বুঝছো কিনা, যে ভাইয়া আমি আবার বলছি, কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ, সমান অংশ। উৎসব স্যার আজকে কি শুধু বেসিক আর ম্যাথ দুইটাই হবে স্যার? আজকে ম্যাথ হবে না, অনলি বেসিক হবে। ওকে, শাহরিয়া শাহজাবিন ইমরোজ ইকরা বুঝছি, ধন্যবাদ। ঈশা চৌধুরী বুঝছি, ধন্যবাদ। ওকে, আশা করি সবাই বুঝছি। সাদিয়া সুলতানা স্যার বুঝছি, ওকে ধন্যবাদ। লাস্টে কিন্তু কোয়েশ্চেন আছে। ওকে, তোমরা যারা পুরা ক্লাস করবা তাদের জন্য লাস্টে কোয়েশ্চেন আছে, আর কোয়েশ্চেনের আনসার যে প্রথমে দিতে পারবা, ঠিক আছে, আমি দেখবো না, ওইদিকে থাকবে, যে প্রথমে দিতে পারবে, সঠিক উত্তর দিতে পারবে, তার জন্য একটা পুরস্কার থাকবে। ঠিক আছে, ওকে, যাই হোক, আমরা এরপরে যাই। ওকে ওকে, ধন্যবাদ। এই পয়েন্টের পরে দেখো, কোম্পানির মোট মূলধনের প্রধান উৎস হচ্ছে শেয়ার। তারা কোম্পানির মূলধন
মূলধন সংগ্রহের, মূলধনের প্রধান উৎস, তারা মূলধন সংগ্রহ অনেকভাবে করতে পারে, কিন্তু প্রধান উৎস হচ্ছে শেয়ার। আর শেয়ারের ক্রেতাগণকে বলা হয় শেয়ার হোল্ডার। এই যে যে ব্যক্তিগুলো শেয়ার কিনবে, ধরে নাও আমার থেকে তোরা কিনছস, তোরা যারা ক্লাস দেখতেছিস, তোদেরকে বললাম যে আমার একটা শেয়ারের দাম কয় টাকা, 1000 টাকা, তোরা এসে আমার থেকে কিনছস, তোরা হচ্ছস শেয়ার হোল্ডার, ঠিক আছে? তাই এখানে বললো যে শেয়ারের ক্রেতাগণকে বলা হয় শেয়ার হোল্ডার, যারা শেয়ার কিনে তাদেরকে কি বলে, শেয়ার হোল্ডার। ওকে, এরপরে শেয়ার বিক্রয় হতে প্রাপ্ত অর্থকে বলা হয় শেয়ার মূলধন। শেয়ার বিক্রি করে আমি যে টাকাটা পাবো, টোটাল 100টা বিক্রি করলে কত পাবো, 1 লক্ষ, এটাকে বলা হয় কি, শেয়ার মূলধন। চিনছো? কয়েকটা পয়েন্ট আমি আবার রিভিউ করতেছি। 1 নম্বর পয়েন্ট, শেয়ার কাকে বলে? মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে শেয়ার বলে। সেকেন্ড পয়েন্টে বলছে কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস কি, শেয়ার। থার্ড পয়েন্টে বলছে কোম্পানি যারা শেয়ার কিনে তাদেরকে কি বলে, শেয়ার হোল্ডার। এরপরে ফোর্থ পয়েন্টে বলছে শেয়ার বিক্রয় হতে প্রাপ্ত অর্থ কি বলে, শেয়ার মূলধন। তো এমসিকিউ তো এখান থেকেই হবে। তোমাকে কোয়েশ্চেন করছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে কি বলে, তোমার থেকে এমসিকিউ দেখাইতে হবে শেয়ার, অথবা শেয়ারের বৈশিষ্ট্য কোনটি। অপশন 1 ক্ষুদ্র মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, অপশন 2 সমান অংশ, অপশন 3 অসমান অংশ। এভাবে গতে যাই বলবে 1 ও 2, তখন তুমি দেখাবা 1 ও 2। অথবা তোমাকে বলতে পারে নিচের কোনটি শেয়ারের বৈশিষ্ট্য নয়, তাহলে অসমান এটা দেখাবা, অসমান অংশ দিবে একটা, অসমান দেখাবা। তাহলে এমসিকিউ তো এখান থেকেই হয়। তুমি যদি তোমার প্রতিটা সাবজেক্টের এ টু জেড নলেজ বেসিক গুলো রাখো, তাহলে তোমার এমসিকিউ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমার কথা হচ্ছে এটা। ওকে, ধন্যবাদ। আমরা পরের স্লাইডে যাচ্ছি, সেটা হচ্ছে স্টক। আমরা এর আগে এটা শেষ। ওকে, আমরা এখানে আছি স্টক। ওকে, আসো, স্টক মানে কি? শেয়ার আর স্টকের মধ্যে পার্থক্য আছে স্যার, দুইটা এক নয়। কি পার্থক্য? প্রথম পার্থক্য দেখো স্যার, প্রথম পার্থক্য হচ্ছে পূর্ণ পরিশোধিত শেয়ারের সমষ্টিকে স্টক বলে, অথবা অন্যভাবে বলা যায় কোম্পানির পরিশোধিত বা আদায়কৃত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে স্টক বলে। তাহলে 1 নম্বর সত্য কি, পরিশোধিত মূলধন, ঠিক আছে, পরিশোধিত মূলধন, ঠিক আছে। আর এগুলো এখানে সমান হয় না, বেসিক্যালি অসমান। স্টকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্টক হচ্ছে অসমান, সমান অংশ নয়, অসমান অংশ, ঠিক আছে। তবে এখানে পয়েন্ট মনে রাখতে হবে, পরিশোধিত মূলধনের ওখানে কি ছিল মনে আছে? ওখানে বলছিলাম আমরা মোট মূলধনের। ওকে, মোট মূলধন কত ছিল, আমি একটু উদাহরণ দিচ্ছি। মোট মূলধন কত ছিল, 1 লক্ষ টাকা। মোট মূলধন ছিল কত, 1 লক্ষ টাকা। এখান থেকে যতটুকু পরিশোধ হয়েছে, ওই পরিশোধ করছে মনে করো 80,000 টাকা। এটাকে বলা হচ্ছে পরিশোধিত মূলধন। যারা শেয়ার কিনছে তারা যতটুকু টাকা পরিশোধ করেছে আমাদেরকে, ওটাকে বলা হচ্ছে পরিশোধিত মূলধন। ও পরিশোধিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে, 80,000-এর যে ছোট ছোট অংশ ওগুলো হচ্ছে স্টক, আর মোট মূলধনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ওগুলো হচ্ছে শেয়ার। শেয়ার গুলো সমান অংশ হয়, স্টক অসমান অংশে হয়, ঠিক আছে। এটা মিলে না, একটা 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 500, একটা 700, একটা 800 এরকম হতে পারে। তাহলে স্টকের বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা অসমান হতে পারে স্যার। আর এটা পরিশোধিত মূলধনের হবে। কোন মূলধনের? পরিশোধিত মূলধনের। আর শেয়ারের বৈশিষ্ট্য কি, তাও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। স্যার স্টকও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, শেয়ারও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। স্টক ক্ষুদ্র ক্ষুদ্র অসমান অংশ, শেয়ার ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ। কথা কি বুঝছো? আর শেয়ার অনুমোদিত মূলধনের, টোটাল অনুমোদিত মূলধন, যে মূলধনটা অনুমোদন নিছে। আর স্টক পরিশোধিত মূলধনের। কথা ক্লিয়ার? ওকে, স্টকের কোনো নির্দিষ্ট সংখ্যা বা মূল্য থাকে না, ওই শেয়ারের একটা মূল্য থাকে, স্টকের মূল্য থাকে না। এবং এই এমসিকিউটা তোমাকে যদি বলে কার কোন মানে শেয়ার বা স্টকের মধ্যে কোনটির কোনো মূল্য থাকে না, তাহলে তোমাকে দেখাতে হবে স্টকের, শেয়ারের একটি মূল্য থাকে। তাহলে বেসিক যার ক্লিয়ার, এমসিকিউ তার ক্লিয়ার। তোমরা আমাকে এটুকু বলো, শেয়ার এবং স্টকের পার্থক্য বুঝছো কিনা? শেয়ার এবং স্টক, শেয়ার ভার্সাস স্টক। তোমাকে যদি বলে শেয়ার আর স্টকের পার্থক্য বল, তুই কি বলবি?
ভাই মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ শেয়ার, মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অসমান অংশ স্টক, মোট মূলধনের অংশটা কি, সমান অংশটা কি শেয়ার, আর পরিশোধিত মূলধনের পরিশোধিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অসমান অংশ কি স্টক। তাহলে শেয়ার আর স্টকের মেইন বেসিক পার্থক্য এটা। আর শেয়ারের অবশ্যই কি থাকবে, মূল্য থাকে, অনলি একটা শেয়ার ছাড়া এগুলো আমরা আসবো, শেয়ারের মূল্য থাকে, কিন্তু স্টকের কোনো নির্দিষ্ট সংখ্যা বা মূল্য থাকে না। দেখি ভাইয়া বলো তো তোমরা এই দুইটার পার্থক্য বুঝছো কিনা, পার্থক্য বোঝা গেছে কিনা বলো তো। দীপ্ত সেনগুপ্ত, বুঝেছি স্যার, ধন্যবাদ ধন্যবাদ। আর বাকিরা, বাকিটার কি অবস্থা? ভাই আমি আমি একটা ডিপ্রেসড একটা জায়গায় যে 51 স্টুডেন্ট, অনলি শেয়ার 26, কেন ভাই? কি সমস্যা তোমাদের? তোমাদের শেয়ার করলে কি এখন আরো বাড়তেছে, 54 জন স্টুডেন্ট অ্যাড হইলা, তোমরা এখনো মাত্র 26 জন শেয়ার করছো, সমস্যা কি? 54টা শেয়ার দেখার কথা না? তোমরা 26টা কেন শেয়ার করছো? হ্যাঁ? একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও কষ্ট করে। তোমাদের যেগুলো বিভিন্ন গ্রুপ আছে, তোমাদের বন্ধু আছে যারা সামনে টেস্ট পরীক্ষা বা ফার্স্ট ইয়ার যে কোনো স্টুডেন্টের কাছে ভিডিওটা পৌঁছাও, তাদেরকে পাঠাই দাও, গ্রুপে পাঠাও, আমাদেরকে একটু হেল্প করো। এটাই আমরা আমরা তোমাদের থেকে চাচ্ছি যে আমাদেরকে একটু হেল্প করো। সবাই বুঝছি। অন্তর অন্তর বললো যে স্টকটি আবার বলেন। ওকে, বলছি। স্টক হচ্ছে পূর্ণ পরিশোধিত শেয়ারের, পূর্ণ পরিশোধিত মানে আমরা যে শেয়ারটা বাজারে বিক্রি করছি, বিক্রি করার জন্য বাজারে ছাড়বো, যে 1 লক্ষকে আমরা সমান অংশে ভাগ করছিলাম না, 1000 করে করে একটি শেয়ার, তো 1000 করে করে আমরা যতগুলো শেয়ার সব মনে করো সবাই কিনছে, কিন্তু সবাই টাকা দেয়নি ঠিক টাইমে, আমরা আদায় করতে পারছি অনলি 1 লক্ষর মধ্যে 80,000। ঠিক আছে, 1 লক্ষ আমার আদায় হয়নি, আমাদের আদায় হয়েছে কত? 80,000। তো 80,000 যেটা আদায় হয়েছে ওটাকে যদি আমরা ভাগ করি পূর্ণ পরিশোধিত শেয়ারের সমষ্টিকে, অন্যভাবে বলা যায়, এখানে দেখো কোম্পানির পরিশোধিত বা আদায়কৃত মূলধন যেটুকু আদায় হয়েছে, যেটুকু কি হয়েছে আদায় হয়েছে, তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে স্টক বলে। অর্থাৎ 80,000 থেকে জন্ম হবে স্টকের, 1 লক্ষকে বাংলে হবে শেয়ারের। অন্তর বলো এখন বুঝছো কিনা? প্রীতি দাস, ধন্যবাদ। ডান। ইসমাম হোসেন তানজিৎ, ও ভাই তুমি বুঝো নাই, কারণ ক্লাস নিই নাই, তখন তো ছিল না ভাই, তখন আমাদের অনলাইন ক্লাস নেওয়ার মতো পরিস্থিতি ছিল না আমাদের। এখন তোমাদের জন্য ট্রাই করছি অনলাইনে ক্লাস নেওয়ার বা ক্লাস দেওয়ার। তো বুঝছি স্যার, ধন্যবাদ। ওকে, আমরা অন্তর আশা করি বুঝছো। আমরা এর পরে যাচ্ছি, আমরা এর পরে যাচ্ছি, কারণ আমাদের আরো অনেক বড় টপিক আছে। শেয়ারের প্রকারভেদ, এটা একটু দেখো, শেয়ারের প্রকারভেদটা একটু দেখো সবাই। আমি জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, এটা কি দেখা যাচ্ছে? সবাই সবাই কি দেখছো? এখানে এখানে যেটা যে ছবিটা আসছে এটা কি দেখা যাচ্ছে? অন্তদেব, ধন্যবাদ। ইয়েস স্যার। ওকে, আমাকে একটু কমেন্ট করে জানাও এটা কি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ওকে, এখন বলো তো একটু দেখা যাচ্ছে কিনা। ওকে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। অনেকে বললো যে দেখা যাচ্ছে,
অনেকে বললো যে দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে। দেখা যাচ্ছে, ওকে ওকে। আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, তোরা যারা দেখতেছিস না চোখে একটা গ্লাস লাগা। ওকে ওকে ওকে, একটু মনোযোগ দাও। শেয়ারের প্রকারভেদ থেকে এমসিকিউ আসবে। এই যে এমসিকিউ নিয়ে বই পাচ্ছ, এমসিকিউ এখান থেকে আসবে। এই যে এই জায়গা থেকে শেয়ারের প্রকারভেদের এই জায়গা থেকে এমসিকিউ আসবে। শেয়ার কত প্রকার বললে ভাই, একদম নর্মালি আমরা যে আলোচনাটা মানে একদম নর্মালি আমাদেরকে যেটা বলে সবাই, সেটা হচ্ছে দুই প্রকার, রাইট? এটা ঠিক। মানে যে শেয়ার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ শেয়ার, আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। একটা কি? সাধারণ শেয়ার, আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তাহলে স্যার এখানে যে প্রকারভেদ চারটা দিল, একটা বিলম্বিত শেয়ার, আর একটা অন্যান্য শেয়ার। হ্যাঁ, এগুলো টোটালি চার ভাগে ভাগ করা যায়, তবে প্রধানত দুই প্রকার, প্রধানত দুই প্রকার। এগুলোকে সাধারণ শেয়ারও বলা হয়। এগুলো সবগুলো সাধারণ শেয়ারের আন্ডারে থাকবে। ঠিক আছে? তাহলে অগ্রাধিকার শেয়ার হচ্ছে এগুলো। তাহলে প্রধানত শেয়ার হচ্ছে দুই প্রকারই। ওকে, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। তাহলে এটুকু তোমরা বুঝছো, শেয়ার দুই প্রকার, সাধারণ, অগ্রাধিকার। আর এক্সপ্লেন একটু ভালো করে বোঝার জন্য এগুলো আলাদা করা হয়েছে, বিলম্বিত শেয়ার এবং অন্যান্য শেয়ার। ওকে, প্রথমে আমরা সাধারণ শেয়ার কাকে বলে, এগুলো প্রত্যেকটা কাকে বলে জানতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে জানতে হবে। কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে এখানে প্রত্যেকটা টপিক নিয়ে। ঠিক আছে? তাহলে তুমি কি করতে পারবা? এমসিকিউ আনসার করতে পারবা, নয়তো পারবা না ভাই। তাহলে আমরা শুরু করি। এখন ঠিক আছে, হ্যাঁ আমি একটু জুম করছি সবার উদ্দেশ্যে। ওকে, ধন্যবাদ। তোমরা হয়তো শেয়ার করেছো, এটা অনেক স্টুডেন্ট বাড়ছে এখন, এই 60+ দেখতেছি। তো তোমরা একটু শেয়ার করে দাও, যারা নতুন জয়েন হচ্ছ তারা একটু শেয়ার করে দাও। আর তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও, যারা সামনে পরীক্ষা দিবে তাদেরও কাজে লাগবে। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হবেই। তো যাই হোক, এখন আসো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, অন্যান্য শেয়ার, এগুলোর পার্থক্য জানার আগে আমি তোমাকে কিছুক্ষণ আগে কি বললাম, বিলম্বিত বা অন্যান্য, এগুলো এই দুইটা জিনিসও সাধারণ শেয়ার। ওকে, আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তাহলে টোটালি আসলে দুই প্রকারই, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। এখন তোমাদের জানতে হবে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের পার্থক্য, যে জায়গা থেকে কোশ্চেন আসবে। ওকে, আমরা সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের পার্থক্যে যাই। প্রথমে আসো সাধারণ শেয়ার। এটা হচ্ছে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য। একটু মনোযোগ দাও, সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য একটু দেখো। যে শেয়ারের মালিকগণ মূলধন ও মুনাফা সবার শেষে ব্র্যাকেটে একটা কথা বলছে, বিলম্বিত শেয়ার হোল্ডারদের আগে। কথা কি বুঝছো? এই জিনিসটা বুঝতে গেলে একটু সময় লাগবে ভাই। আমি তোমাদেরকে আগেও বলছি, অ্যাকাউন্টিং ক্লাসটাই এমন, তুমি যদি অর্ধেক করো অর্ধেক না করো কিছু বুঝবা না। ফার্স্ট টু লাস্ট ক্লাস করতে হবে, স্কিপ করা যাবে না। তাহলে তুমি প্রতিটা টপিক বুঝতে পারবা। যেমন এই জিনিসটা তোমার বুঝতে হলে আর একটু ওয়েট করতে হবে, আমার থেকে বিলম্বিত শেয়ারে যেতে হবে, তারপর তুমি বুঝতে পারবে এই কথাটা কেন আসছে। তো অনেকে এটা না বলে তুমি বলে ফেলবে যে 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 শেয়ারটা সবার শেষে কি পায়, মুনাফা পায়, কিন্তু সবার শেষে মুনাফা পায় না। সবার শেষে মুনাফা পায় হচ্ছে বিলম্বিত শেয়ার হোল্ডার। ঠিক আছে? তাই ব্র্যাকেটে বলে দিছি আমরা। এগুলো থিওরিটিক্যালি প্রবলেম হয় না, প্রবলেমটা কোথায় হয়ে যায়? এমসিকিউতে গিয়ে হয়ে যায়। তো একটু মনোযোগ দাও। যে শেয়ারের মালিকগণ সবার শেষে মুনাফা পায় তাদেরকে সাধারণ শেয়ার বলে, তবে সবার শেষে বলতে বিলম্বিত শেয়ার হোল্ডারদের আগে। বিলম্বিত শেয়ার হোল্ডার আগে, সবার শেষে যতগুলো শেয়ার দেখছো সবার শেষে, কিন্তু বিলম্বিত। যেমন আমি জাস্ট একটু দেখাই, এই যে এখানে দেখো, এখানে অনেকগুলো শেয়ার না, এখানে অনেকগুলো শেয়ার না, অগ্রাধিকার শেয়ার শুধু তুমি নাম শুনছো। তো অগ্রাধিকার শেয়ারের মধ্যে কি শুধু একটা অগ্রাধিকার শেয়ার? কত ধরনের অগ্রাধিকার শেয়ার আছে স্যার? এই যে দেখো, সঞ্চয়ী, অসঞ্চয়ী, পার্টিসিপেটিং, নন পার্টিসিপেটিং, পরিশোধ্য, অপরিশোধ্য, পরিবর্তনযোগ্য, আরেকটা আছে নিচে অপরিবর্তনযোগ্য। আবার এদিকে আছে অন্যান্য শেয়ার, বোনাস শেয়ার, অধিকারযোগ্য শেয়ার, অনাঙ্কিক মূল্যের শেয়ার। তাহলে এই সবগুলো শেয়ারের মধ্যে সাধারণ শেয়ার সবার শেষে মুনাফা পাবে, তবে বিলম্বিত শেয়ার, এই যে একটা শেয়ার দেখতেছো, তার আগে পাবে। অ্যাকচুয়ালি সবার শেষে পাই।
সাধারণ শেয়ারেরও পরে পাবে যে সেটা হচ্ছে বিলম্বিত শেয়ার। তাই এই কথাটা ব্র্যাকেটে লিখছে। কথা কি বুঝছো? এই জিনিসটা ভালো করে বুঝে নাও যে যে শেয়ার হোল্ডার কাকে বলে? যারা শেয়ার কিনে। তুমি মনে করো সাধারণ শেয়ার কিনছো, তো যে শেয়ার হোল্ডার, তাহলে তোমাকে বলা হবে যে সাধারণ শেয়ার হোল্ডার। তুমি যদি সাধারণ শেয়ার কিনো, তোমাকে কি বলা হবে? সাধারণ শেয়ার হোল্ডার। যে শেয়ার হোল্ডাররা সবার শেষে মুনাফা পাবে কিন্তু বিলম্বিত শেয়ারের আগে, তাদেরকে বলা হবে সাধারণ শেয়ার। মানে সাধারণ শেয়ার যারা কিনবে তারা সবার শেষে মুনাফা পাবে, এই যে এখানে এটাই বলা আছে, তবে বিলম্বিত শেয়ারের আগে। এই জিনিসটা মনে রাখবা যে শেয়ারের মালিকগণ মূলধন ও মুনাফা সবার শেষে ভোগ করে, সবার শেষে, বিলম্বিত শেয়ারের আগে। এটা মনে রাখবা, বিলম্বিত শেয়ারের আগে তাদেরকে বলা হয় সাধারণ শেয়ার, সবার শেষে। ওকে, এখন আসো, এরা কোম্পানির প্রকৃত মালিক। এরা কোম্পানির কি? প্রকৃত মালিক। মালিক বলতে সাধারণ শেয়ার হোল্ডার দেখে বোঝায়। অন্যান্য যে শেয়ার হোল্ডার, ওদেরকে যেমন অগ্রাধিকার শেয়ার যারা কিনে তাদেরকে মালিক বলা হবে। এখানে একটা পয়েন্ট বলছে ভাইয়া, প্রকৃত, নট শুধু মালিক। মালিক শেয়ার কিনলেই তুমি মালিক, কিন্তু প্রকৃত মালিক নই। প্রকৃত মালিক কারা? সাধারণ শেয়ার হোল্ডাররা। তাহলে তোমাকে এমসিকিউ যদি বলে কোন শেয়ার হোল্ডাররা কোম্পানির প্রকৃত মালিক, তুমি বলবা সাধারণ শেয়ার। কথা কি বুঝছো? কোন শেয়ার হোল্ডাররা সবার শেষে মুনাফা ভোগ করে? সাধারণ শেয়ার। যদি অপশনে বিলম্বিত শেয়ার থাকে, বিলম্বিত শেয়ার। এই জায়গায় ভুল করবা, যায় পরিপূর্ণ অ্যাকাউন্টিং টপিক না জানার কারণে এই জায়গায় তুমি ভুল করবা। যদি অপশনে থাকে সাধারণ শেয়ার, বিলম্বিত শেয়ার নাই, তাহলে সাধারণ শেয়ার আনসার। আর দেখতেছো সাধারণ শেয়ারও আছে, বিলম্বিত শেয়ারও আছে, তাহলে কি হবে? বিলম্বিত শেয়ার আনসার। কথা কি বুঝছো? এরপরে দেখো, সাধারণ শেয়ার হোল্ডাররা ভোটাধিকার থাকে। তাদের কি থাকে? ভোটাধিকার থাকে। তাদের ভোট প্রদানের অধিকার থাকে। তারা ভোট দিতে পারে। পরিচালক নির্বাচন হবে বা বিভিন্ন টপিকে আলোচনা যখন হবে, তুমি যদি সাধারণ শেয়ার কিনো, তুমি চুজ করতে পারবা বা এইকে ভোট দিব, একে দিব না, এটা তোমার একটা অধিকার আছে। কিন্তু অন্যান্য শেয়ার হোল্ডারদের ভোট প্রদানের অধিকার থাকে না। ওকে, তারপর আসো, এরা পরিচালক হবার যোগ্যতা রাখে। ভবিষ্যতে সাধারণ শেয়ার হোল্ডারদের থেকে তোমাকে কি করা হবে? তোমার যোগ্যতা অনুসারে তোমাকে পরিচালক নিয়োগ করা হতে পারে। তুমি হতে পারবা পরিচালকের, তোমার সুযোগ আছে হওয়ার। সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে। কোম্পানি কি করবে, কি করবে না, কি আনবে, কি আনবে না, সবগুলো ডিটেলসে সাধারণ শেয়ার হোল্ডাররা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ওকে, বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে। বার্ষিক সাধারণ সভা যেটা হয় কোম্পানিতে, ওখানে সাধারণ শেয়ার হোল্ডাররা অংশগ্রহণ করতে পারবে। লভ্যাংশের হার পূর্ব নির্ধারিত থাকে না বা অনিশ্চিত। অর্থাৎ আমরা বলতে পারি এই জায়গায় মুনাফার পরিমাণ অনিশ্চিত। এটা ওর জন্য মুনাফা না, এটা মুনাফা যেটা, সেটার পরিমাণটা হচ্ছে অনিশ্চিত। লভ্যাংশের হার, লভ্যাংশ যেটা পাবে সেটা নিশ্চিত নয়। মানে এটা এমন যে সবাই পাওয়ার, সবাইকে সবার সবগুলো দেওয়ার পরে যদি থাকে তাইলে পাবে, না থাকলে সে এটা পায় না। অর্থাৎ সেটা হচ্ছে লভ্যাংশটা পূর্ব নির্ধারিত থাকে না, মানে কত পাবে সেটা নির্ধারিত না বা নিশ্চিত না। যে সাধারণ শেয়ার যারা কিনবে তারা অলওয়েজ এই টাকাটা পাবে, এটা নিশ্চিত না। ঠিক আছে, আমার কথা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে লভ্যাংশের পরিমাণটা অনিশ্চিত। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে এই শেয়ার সর্বোত্তম বলে বিবেচিত হয়। এই কোয়েশ্চেনটা দেখো, এটা অনেকবার আমি এমসিকিউতে দেখছি যে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কোন শেয়ার সর্বোত্তম? সাধারণ, অগ্রাধিকার, বিলম্বিত, ট্রেজারি বা বোনাস, অনেকগুলো থাকবে না, সেখান থেকে তুমি আনসার দাগাবা সাধারণ শেয়ার। কথা কি বুঝছো? তাইলে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম শেয়ার কোনটি? সাধারণ শেয়ার। ওকে, লাস্ট পয়েন্ট, বোনাস শেয়ার, রাইট শেয়ার, ট্রেজারি শেয়ার, বিলম্বিত শেয়ার, অনাঙ্কিক মূল্যের শেয়ার এক ধরনের সাধারণ শেয়ার বলে বিবেচিত। আমি একটু আগেই বলে ফেলছিলাম, আমি তোমাদেরকে একটু আগেই বলছি বিষয়টা, যে যদিও এগুলো আলাদা করে লিখছে,
ঠিক আছে, ওইখানে এখানে বোনাস শেয়ার, রাইট শেয়ার, ট্রেজারি শেয়ার, বিলম্বিত শেয়ার, অনাঙ্কিক মূল্যের শেয়ার এক ধরনের সাধারণ শেয়ার বলে বিবেচিত হয়। ঠিক আছে, এই যে এখানে আমরা তোমাদেরকে একটু আগে বুঝালাম না, যদিও এই দুইজনকে আলাদা করে লিখছে, মিনিট, দেখো যে যদিও লালাই, লাল কোথায়, লালাই, ওকে, এটা এটা আলাদা করে লিখছে এখানে, আবার বোনাস, অধিকার, অনাঙ্কিক এগুলো আলাদা করে লিখছে না, কিন্তু এগুলো সবগুলো আসলে সাধারণ শেয়ারই। তাই সাধারণ শেয়ার, শেয়ার কয় প্রকার? দুই প্রকার, বুঝার জন্য আলাদা করে লিখছে। কিন্তু বিলম্বিত শেয়ার আর অন্যান্য শেয়ার যা সবগুলো কোন শেয়ার? সাধারণ শেয়ার। তাহলে নিচের কোনটি সাধারণ শেয়ার নয়? অপশন 1 বোনাস শেয়ার, অপশন 2 অধিকার শেয়ার, অপশন 3 অনাঙ্কিক মূল্যের শেয়ার, অপশন 4 সঞ্চয়ী শেয়ার, সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। তাহলে তোমাকে দেখাতে হবে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, কারণ এগুলো সবগুলোকে সাধারণ শেয়ার বলে, এগুলোরে অগ্রাধিকার শেয়ার বলে। কথা কি বুঝছো? তাহলে তাহলে তোমাদেরকে যেটা বললাম এই জিনিসটা তোমরা বুঝছো? এখানে যে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে দেখি বলো তো এগুলো বুঝছো কিনা? এখানের পয়েন্টগুলো, সাধারণ শেয়ারের পয়েন্টগুলো বুঝছো কিনা? সাধারণ শেয়ারের পয়েন্ট বুঝছো কিনা বলো তো, আমাকে একটু জানাও তো সবাই বুঝছো কিনা সাধারণ শেয়ারের পয়েন্টগুলো। প্রিয়ন্তী, হ্যাঁ স্যার বুঝছি, ধন্যবাদ। বাকিরা একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝছো কিনা বিষয়টা, তাহলে আমরা সামনের দিকে যাব। মেঘলা, হ্যাঁ স্যার। শশী, সামিয়া, ট্রেজারি শেয়ার, রাইট শেয়ার মানে কি ভাইয়া? আসতেছে ওই জায়গায় যাচ্ছি আমরা, প্রত্যেকটা শেয়ারের আলোচনা হবে। একদম রিল্যাক্সে থাকো, আমি তো বলছি লাস্ট পর্যন্ত থাকো। শেয়ারের এ টু জেড এখানেই শেষ, তোমার আর প্রশ্ন থাকবে না। এন্ডিং করবো, আর কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করবো। যদি প্রশ্ন থাকে তুমি কমেন্ট করবা, ওই প্রশ্নের উত্তর দিয়ে ক্লাস শেষ করব। আমার ক্লাস শেষে তোমার শেয়ার নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। নেক্সট 6 নাম্বারটা একটু বুঝে দেন। 6, 1, 2, 3, 4, 5, 6 সাধারণ সভা। আশা করি সাধারণ সভা ওকে বলতেছি। তারপর একটু পড়ি, আর কোনো প্রবলেম? আর একটু বুঝাই দেন অর্পণ নন্দী, আর একটু বুঝে দেন কোন পয়েন্টটা বুঝে দেন, ঠিক আছে? এটা একটু বলবেন। আর একটু বুঝে দেন, এটা কারা বলে জানো? যারা কিছুই শুনে নাই, ঠিক আছে? যে হঠাৎ করে মানে ফার্স্ট টাইম ঢুকছে, এতে বলে যে আর একটু বুঝে দেন, কারণ এতে আগামাতা প্রথম থেকে কিছুই শুনে নাই। আর যে ক্লাস করতেছে সে অলরেডি জানে যে এই পয়েন্টটা বুঝি নাই, স্পেসিফিক প্রশ্ন করবে যে ভাই এটা বুঝি নাই, এটা একটু বুঝে দেন। ওকে, তা আর একটু বুঝে দেন, এটা আমি কেমনে বলবো? আমি ফার্স্ট থেকে লাস্ট আর একটু, তাহলে তুই কি বুঝছো সেখান থেকে একটা পয়েন্টও বুঝোস নাই? ওকে, তারপর বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে পয়েন্টটা আবার একটু বললে ভালো হয় স্যার। ওকে বলতেছি। দাদা আরেকবার বুঝান। ওকে বলছি, যেহেতু দুইবার আরেকবার বুঝান, দুইজন বলতেছে, আমি আরেকবার ট্রাই করবো, তবে স্পেসিফিক প্রশ্ন করবো। আমি সবাইকে বলছি স্পেসিফিক প্রশ্ন। স্যার 8 নাম্বারটা একটু বুঝে দেন। 8 নাম্বার। ওকে ওকে স্যার। স্যার আপনারা এসপি কোচিং এর কোন ধরনের শেয়ার নিয়েছেন? আমাদের কোনো শেয়ার নাই ভাই, এটা কোম্পানি না। সাধারণ শেয়ার কোনগুলো? সাধারণ শেয়ার কোনগুলো? সাধারণ শেয়ার এই যে 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 সবগুলো, অন্যান্য শেয়ার যেগুলো দেখছো সবগুলো সাধারণ শেয়ার। 7 নংটা বুঝে দেন ভাই। ওকে, আমি সবার উদ্দেশ্যে আবার বুঝে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। সবার উদ্দেশ্যে একটু আবার বুঝে দিচ্ছি যে শেয়ারের মালিকগণ, অর্থাৎ যারা, শেয়ার কাকে বলে তোমাদেরকে বুঝাইছি না? শেয়ার কাকে বলে বলো তো? শেয়ার কাকে বলে একটু মনে করো তো। কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে শেয়ার বলে। এই 1000, 1000, 1000, 1000 এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে শেয়ার। এখন শেয়ার কয় প্রকার? প্রধানত 2 প্রকার, একটা অগ্রাধিকার শেয়ার আর একটা কি? সাধারণ শেয়ার। আমরা বুঝাচ্ছি কি? সাধারণ শেয়ার।
তাহলে যে শেয়ার গুলো কিনলে শেয়ারের গায়ে লিখাই থাকবে এটা কোন ধরনের শেয়ার। এখন তুমি শেয়ার কিনতে যাচ্ছ, তোমার থেকে বুঝতে হবে কোন শেয়ার তুমি পছন্দ করো, তুমি অনুসারে বলবা যে ভাই এই শেয়ারটা দেন। এখন কোন শেয়ারকে তুমি কিনবা সেটা বুঝার আগে তোমার কি বুঝতে হবে কোন শেয়ার তোমার জন্য প্রযোজ্য। তাহলে এই জন্য আমি তোমাকে বলছি তুমি সাধারণ শেয়ার কিনবা নাকি অগ্রাধিকার শেয়ার কিনবা, কোথায় বিনিয়োগ করবা সেটা বোঝার জন্য তাদের দুইজনের পার্থক্য বুঝতে হবে না। সেই জন্য প্রথম পয়েন্টে তোমাকে বলা হয়েছে যে শেয়ারগুলো কিনলে তুমি সবার শেষে মুনাফা পাবা, সবার শেষে মূলধন ও মুনাফা সবার শেষে ভোগ করবা। এখন তুই কি চাস সবার শেষে ভোগ করতে নাকি না, সেটা তোর ইচ্ছা। প্রথম লাইন বুঝাচ্ছি, সবাই একটু মনোযোগ, প্রথম লাইনে বুঝাচ্ছি। শিবু মিনহা অনাঙ্কিক মূল্যের শেয়ার, এটা কি রকম শেয়ার? আমরা যাচ্ছি ওদিকে, আমরা প্রত্যেকটা পয়েন্টে আজকে শেষ করব, একটু শেষ করতে দাও আজকে। এখন আলোচনা কি সাধারণ শেয়ার নিয়ে। তুমি অনাঙ্কিক মূল্যে কেন যাচ্ছ ভাই? তুমি এখানে একটু ওয়েট করো, সাধারণ শেয়ারে থাকো, ওটা শেষে আসতেছে আমি ওই জায়গায়। ওকে, তাহলে এই যে বললাম একটু সবাই মনোযোগ দাও, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে কি বলে? শেয়ার বলে। এখন তুমি যখন শেয়ার কিনতে যাবা, শেয়ার যেখানে বিক্রয় হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেখানে যাবা শেয়ার কিনতে, ভাই আমার একটা শেয়ার দেন, আমার 1 লক্ষ টাকা আছে, আমি শেয়ারে বিনিয়োগ করব। সে বলবে তুই কোন ধরনের শেয়ার কিনবি? আমার হাতে 2টা শেয়ার আছে, একটা সাধারণ শেয়ার, একটা অগ্রাধিকার শেয়ার। এখন তুই জানোসই না কোনটা কি, তুই যেটা সুন্দর লাগে এটা কিনবি না, এটা উচিত না। তোর থেকে জানতে হবে সাধারণ শেয়ার কিনলে কি হবে, অগ্রাধিকার শেয়ার কিনলে কি হবে। সাধারণ শেয়ার যদি কিনস তুই মুনাফা এবং মূলধন পাবি সবার শেষে। তাই এখানে সংজ্ঞাতে বলা আছে যে শেয়ারের মালিকগণ, তুই যদি সাধারণ শেয়ার কিনস তাহলে তুই সাধারণ শেয়ারের মালিক হয়ে গেছস। যে শেয়ারের মালিকগণ মূলধন ও মুনাফা সবার শেষে পায় তাদেরকে বলা হয় সাধারণ শেয়ার। অর্থাৎ ধরে নাও এই শেয়ার গুলো সাধারণ শেয়ার, সেগুলো যদি আমি কিনি, আমি আমার মূলধন এবং মুনাফা পাবো সবার শেষে, সবাইকে দেওয়ার পরে থাকলে তারপর আমার দিবে। বলো প্রথম পয়েন্টটা বুঝছো কিনা? প্রথম পয়েন্ট বুঝছো কিনা বলো, বাকিগুলো পরে আসতেছে। প্রথম পয়েন্ট যদি বুঝো, প্রথম পয়েন্ট যদি বুঝো ইয়েস দাও। প্রথম পয়েন্ট যদি বুঝো ইয়েস দাও। ওকে হিমাল, ইয়েস স্যার, ওকে ধন্যবাদ। ওকে, আমরা দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি। দেখো এরা কোম্পানির প্রকৃত মালিক, এগুলো বৈশিষ্ট্য বলতেছে তোকে, ঠিক আছে? একটা প্রশ্ন, একটা প্রিয়ন্তি একটা প্রশ্ন করলো, স্যার একটা আপনি একবার বলছেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো স্টক, আবার একবার বলছেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো শেয়ার। ভাইয়া তুমি পুরা জিনিসটা শুনো নাই, তোমাদেরকে একটু মনোযোগ দিতে বলছি। এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ শেয়ার, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ স্টক, দুইটার বৈশিষ্ট্য সেম। এই পয়েন্টে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে স্টক বলে। কিন্তু অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি হয় শেয়ার, পরিশোধিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি হয় স্টক। আশা করি বুঝছো। শাহজাবিন ইমরোজিকা, হ্যাঁ ধন্যবাদ, এটাই বলছিলাম আমি, তুই যেটা বললি। ওকে ওকে, প্রকৃত মালিক। এখন তুই যদি এই সাধারণ শেয়ার কিনস, তুই হচ্ছিস কোম্পানির প্রকৃত মালিক। তুই কোম্পানির প্রকৃত মালিক হতে পারবি, মানে তুই বলতে পারবি আমি মালিক, ওরাও মালিক, কিন্তু তুই প্রকৃত মালিক। তোকে সবাই যদি তুই বলে যে ভাই আমি শেয়ার কিনছি এই প্রতিষ্ঠানের, কোন শেয়ার? সাধারণ শেয়ার, তাহলে ওদের কাছে পরিচয় হচ্ছে তুই প্রকৃত মালিক। মানে অন্যান্য নর্মাল শেয়ার হোল্ডার যারা শুধু মালিক, তাদের চেয়ে তোর প্লেস হচ্ছে আরো বেশি। কেন বেশি? কারণ তোর বোর্ড প্রদানে অধিকার আছে, বাকিদের নাই। তুই বোর্ড দিয়ে চুজ করতে পারবি কে পরিচালক হবে, কে হবে না। দেন তুই ভবিষ্যতে পরিচালক হতে পারবি। যদি সাধারণ শেয়ার কিনস তাহলে ভবিষ্যতে তোর পরিচালক হওয়ার যোগ্যতা তোর থেকে আছে, মানে তুই ভবিষ্যতে তোর কাজ অনুসারে, তোর যোগ্যতা অনুসারে তুই পরিচালক হতে পারবি। অন্যান্য শেয়ার কিনলে তুই পরিচালক হতে পারবি না। নেক্সট, সিদ্ধান্ত গ্রহণে তোর ভূমিকা আছে। কোম্পানির বিভিন্ন টপিকগুলো কিভাবে কি হবে না হবে সবগুলো সিদ্ধান্ত গ্রহণে তুই ভূমিকা রাখতে পারবি, মানে তুই সিদ্ধান্ত গ্রহণে থাকতে পারবি, অন্যান্য শেয়ার কিনলে পারবি না। দেন বার্ষিক সাধারণ সভা, সবাই
একটা কোম্পানি চালাইতে গেলে তো সভা অবশ্যই হবে, একটা নির্দিষ্ট সময় শেষে একটা বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এই বার্ষিক সাধারণ সভায় সবাই থাকে না, যাদেরকে নিয়ে বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয় তারা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার, অর্থাৎ সাধারণ শেয়ার যারা কিনছে তারা ওইখানে অংশগ্রহণ করতে পারে। দেন লভ্যাংশের হার পূর্ব নির্ধারিত থাকে না, তাই অনিশ্চিত। এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি যে তুমি 1000 টাকা দিয়ে শেয়ার কিনছো, তোমার লাভ কি? তুমি একটু চিন্তা করো তো, তুমি আমি আর এসপি লিমিটেডের একটা শেয়ার কিনছো 1000 টাকা দিয়ে, তোমার লাভ কি? তোমার লাভ হচ্ছে আমাদের যত মুনাফা হবে তার একটি পার্সেন্টেজ, একটা হার তোমাকে আমি দিব। কিন্তু তুমি যদি সাধারণ শেয়ার কিনো, তোমাকে কত টাকা দিব এটা ফিক্স না। ইভেন তুমি পেতেও পারো, নাও পেতে পারো, বেশিও পেতে পারো, কমও পেতে পারো। তাহলে এটা ফিক্সড নয়, তাই এটা কেন বললো যে লভ্যাংশের হার পূর্ব নির্ধারিত থাকে না বা অনিশ্চিত। পূর্ব নির্ধারিত থাকে না বা কি অনিশ্চিত। ওকে, এরপরে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে, বিনিয়োগকারী কারা? এখানে বাকি বলতে অগ্রাধিকার শেয়ার মালিককে বুঝাচ্ছেন, রাইট? হ্যাঁ, এখানে সাধারণ শেয়ার ছাড়া বাকি যেটা আছে সেটা তো অগ্রাধিকার শেয়ারই। আমি অগ্রাধিকার শেয়ারই বুঝাচ্ছি, তুমি আরো ক্লিয়ার হবা, এরপর আমরা অগ্রাধিকার শেয়ারে যাচ্ছি। ঠিক আছে? তাহলে অন্তর এগুলো আমরা বুঝাচ্ছি আসলে অগ্রাধিকার শেয়ারকে বাকি বলতে। ওকে, বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে এ শেয়ার সর্বোত্তম বলে বিবেচিত হয়। বিনিয়োগকারী কারা? তোর থেকে টাকা আছে, তুই চাচ্ছস কোথাও বিনিয়োগ করতে, তাহলে তুই হচ্ছিস বিনিয়োগকারী। তাহলে বিনিয়োগকারী অনেকগুলো শেয়ারের মধ্যে সাধারণ শেয়ার হোল্ডার সাধারণ শেয়ারে বিনিয়োগ করতে চায়। কেন? কারণ সাধারণ শেয়ার হোল্ডারে সাধারণ শেয়ার কিনতে পারলে সে কি হয়? প্রকৃত মালিক হয়। তুই বলতে পারোস ভাইয়া এখানে সে লাভটা কি? সেটা তো ওর ওর লভ্যাংশের হার তো নির্ধারিত থাকে না বা অনিশ্চিত, কমও পেতে পারে, নাও পেতে পারে। হ্যাঁ, কম পেতে পারে, নাও পেতে পারে, কিন্তু বেশিও তো পেতে পারে। বেশি যখন পাবে সেটা অন্যদেরকে ছাড়াই যাবে। কথা কি বুঝছো? রিস্ক আছে, রিস্ক তো অবশ্যই আছে, কিন্তু কম পাবে, নাও পাবে। যখন সে পাবে, সে বেশি পাওয়া দিয়ে ওদের একবারের ইনকাম আর এদের একবারের ইনকামের, ওদের 10 বারের ইনকাম আর এদের একবারের ইনকামের সমান হতে পারে। কারণ যা মুনাফা থাকবে, লাস্টে যা মুনাফা থাকবে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে, কোম্পানির যা মুনাফা থাকবে, এই মুনাফায় কাদের অধিকার আছে? সাধারণ শেয়ার হোল্ডারদের। মনে রাখবা, এখানে পয়েন্টটা হয়তো আসে নাই। মুনাফাই কোম্পানির যে মুনাফা এখানে বলছে, এই মুনাফাই কোম্পানির টোটাল আয় যত হয়েছে 1 লাখ টাকা, সবগুলো ব্যয় বাদ দিছে। বাদ দেওয়ার পরে 80,000 বাদ দেওয়ার পরে মনে করো 20,000 টাকা কোম্পানিতে আছে। এই 20,000 টাকা এদের অধিকার আছে, অন্যদের অধিকার নাই। এখন এই 20,000 টাকা তো 20 লক্ষ হতে পারে। কথা কি বুঝছো? তাই বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে সর্বোত্তম শেয়ার। ওকে, নেক্সট হচ্ছে ওই যে ওই পয়েন্টটা, বোনাস শেয়ার, রাইট শেয়ার, ট্রেজারি শেয়ার, বিলম্বিত শেয়ার, অনাঙ্কিক মূল্যের শেয়ার, এই সবগুলো শেয়ার এই সাধারণ শেয়ার। নিচের কোনটি সাধারণ শেয়ার? আসলে বোনাস শেয়ারও আনসার, রাইট শেয়ারও আনসার। নিচের কোনটি সাধারণ শেয়ার? বোনাস শেয়ার, রাইট শেয়ার, ট্রেজারি শেয়ার। গ নাম্বারে দিছে 1 2 3, 1 2 3 এমসিকিউ। বা এখান থেকে তোমরা এখানে যদি ভালো করে বুঝো আর করো, তাহলে এমসিকিউর জন্য তোমার টেনশন করতে হবে না। আমরা নেক্সট, বলো নেক্সট যাবো কিনা? নেক্সট আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? আমরা কি নেক্সট টপিকে যাব? একটু কমেন্টে আমাকে জানাও নেক্সট টপিকে যাব কিনা। নেক্সট টপিক হচ্ছে আমাদের সাধারণ শেয়ারের পরে হচ্ছে অগ্রাধিকার শেয়ার। ওকে দীপ্ত, প্রশ্ন নাই, ধন্যবাদ। নেক্সট হিমেল, নেক্সট। ওকে ধন্যবাদ, আমরা এরপরে যাচ্ছি। রায়হান, প্রশ্ন নাই, ওকে ধন্যবাদ। আমরা এরপরে হচ্ছে অগ্রাধিকার শেয়ার। দেখো ওইটার উল্টা। দেখো ওই জিনিসটার পুরোটাই হচ্ছে ওটার উল্টো। দেখো যে শেয়ারের মালিকগণ মূলধন ও মুনাফা সবার প্রথমে ভোগ করে থাকে। প্রথমে ওটা কি ছিল? সবার শেষে
আর এটা কি সবার প্রথমে। তুই যদি যাই বলো যে ভাই আমি সাধারণ শেয়ার কিনবো না, আমি অগ্রাধিকার শেয়ার কিনবো, ওকে কিন। অগ্রাধিকার শেয়ার যদি তুই কিনস তাইলে তোর মূলধন এবং মুনাফা সবার আগে তুই পাবি। সাধারণ শেয়ারদেরকে দিবে পরে, বিলম্বিত তো আরো পরে। সবার আগে যা টাকা আসবে সে টাকাগুলো থেকে প্রথম কাজ হচ্ছে তোর টাকাগুলো তোকে দেয়া। কথা কি বুঝছস? তাহলে যে শেয়ারের মালিকগণ মূলধন ও মুনাফা সবার প্রথমে ভোগ করে তাকে অগ্রাধিকার শেয়ার বলে। প্রথমে, ওকে, সবার প্রথমে যদি ভোগ করে সেটা কি অগ্রাধিকার শেয়ার। ওকে, এরপরে আসো, এরা কোম্পানির প্রকৃত মালিক বলে বিবেচিত হয় না। ওরা প্রকৃত মালিক, আর এরা প্রকৃত মালিক নয় স্যার। সাধারণ শেয়ার যারা কিনবে তারা হচ্ছে প্রকৃত মালিক, আর অগ্রাধিকার শেয়ার যারা কিনবে তারা কোম্পানির প্রকৃত মালিক নয়। নেক্সট, এদের ভোটাধিকার থাকে না। সাধারণ শেয়ার যারা কিনবে তারা ভোট প্রদান করতে পারবে, মনে আছে তারা ভোটের অধিকার ছিল, ভোটাধিকার আছে। আর যারা অগ্রাধিকার শেয়ার কিনবে তাদের ভোট প্রদানে কোনো অধিকার থাকে না। নেক্সট, এরা বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে না। ওরা বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু এরা বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবে না। এ শেয়ারকে হাইব্রিড শেয়ার বা সংকর জাতের শেয়ার বলা হয়। স্যার এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, 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 যারা কমেন্ট করছো, হ্যাঁ অনেক পরে করতেছো, নেক্সট নেক্সট নেক্সট, যদি আমি অলরেডি নেক্সটে চলে আসছি, তোমরা হয়তো দেখছো যে আমরা এই নেক্সটেই আসি, অগ্রাধিকার শেয়ারে আসি। তো অগ্রাধিকার শেয়ারের ওইটার বিপরীত, ওকে, ওটার বিপরীত। তো সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। এ শেয়ারকে হাইব্রিড শেয়ার, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট স্যার, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। হাইব্রিড, এটা তোমার ফাইন্যান্সে আছে, ফাইন্যান্সে আমার চ্যাপ্টারটার নাম ঠিক মনে নাই, ওইটা অনুধাবনমূলক একটা প্রশ্ন অনেকবার আমরা দেখেছিলাম যে অগ্রাধিকার শেয়ারকে কেন হাইব্রিড শেয়ার বলা হয়। অগ্রাধিকার শেয়ারকে কেন হাইব্রিড শেয়ার বলা হয়, হাইব্রিড শেয়ার বা সংকর জাতের শেয়ার। কারণ হাইব্রিড মানে কি, এখানে দুইটা বৈশিষ্ট্য আছে, ওকে, একটা বৈশিষ্ট্য না। এখানের মধ্যে কয়টা বৈশিষ্ট্য বিদ্যমান? দুইটা বৈশিষ্ট্য। সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য, কিন্তু অগ্রাধিকার শেয়ারের মধ্যে দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান। তাই অগ্রাধিকার শেয়ারকে বলে হাইব্রিড শেয়ার, এই পয়েন্টটা মনে রাখবা। অগ্রাধিকার শেয়ারকে কি বলে? হাইব্রিড শেয়ার। কোন দুইটা বৈশিষ্ট্য, কোন দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান? একটা হচ্ছে ঋণ, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, আমি বাংলায় বললাম, ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। একটা হচ্ছে ঋণ, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব মিশ্রণ, মানে ঋণের বৈশিষ্ট্য আছে, মালিকানা সত্ত্বের বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? দুইটা বৈশিষ্ট্য। তাই অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হাইব্রিড শেয়ার। আবার বলতেছি, এই পয়েন্টটা যদি তোরা বলো যে আবার বুঝাতে, আমি বুঝাবো না, কারণ অলরেডি অনেকবার বলতেছি, মনোযোগ দেয়। যে অগ্রাধিকার শেয়ারকে কি বলে? হাইব্রিড শেয়ার বলে। কেন হাইব্রিড শেয়ার বলে? অগ্রাধিকার শেয়ারে দুইটা বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? এক নাম্বার ঋণপত্রের বৈশিষ্ট্য, ঋণের বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে ইকুইটি, মালিকানা সত্ত্বের বৈশিষ্ট্য। একটা হচ্ছে ঋণের বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্বের বৈশিষ্ট্য। কিভাবে ঋণের বৈশিষ্ট্য, কিভাবে মালিকানা সত্ত্বের বৈশিষ্ট্য, এই কেন উত্তর যদি তুমি জানতে চাও তাইলে অবশ্যই এটারও আনসার আছে। না, আমি এদিকে যেতে চাচ্ছি না। কিভাবে ঋণ এবং কিভাবে ইকুইটি, তুমি নিজে চিন্তা করো। যদি তোমার এ কেন উত্তরও জানতে ইচ্ছে হয়, কমেন্টে জানাও, কমেন্ট করতে থাকো। জাস্ট শেয়ার যারা করছো এবং কমেন্ট যারা করবা, তাদের যদি সংখ্যাটা টোটাল 50 হয় তাহলে এটার জন্য আলাদা একটা ভিডিও হবে। ঋণ এবং ইকুইটি দুইটা বৈশিষ্ট্য কিভাবে অগ্রাধিকার শেয়ারের মধ্যে আছে, আমি এখানে বললাম আছে, কিভাবে আছে বলি নাই, কিন্তু বইও আছে, শুধু আছে, কিভাবে আছে বলা নাই।
কিভাবে আসে এটা যদি তুমি জানতে চাও, তোমাকে কি করতে হবে? শেয়ার করতে হবে, প্লাস কমেন্টে বলতে হবে ভাই আমি জানতে চাই। তাহলে যারা শেয়ারও করছো কমেন্টও করছো, এরকম যদি 50 স্টুডেন্ট প্লাস কমেন্টে আমি দেখি যে ভাই আমি এটা কেন এটাও জানতে চাই, তাহলে আমরা বলবো। কারণ এগুলো থেকে এটা হচ্ছে আর একটু আপার লেভেলের বেসিক, খুব একটা প্রশ্ন ওই জায়গা থেকে আসবে না কিভাবে জড়িত, শুধু এইটুকু এমসিকিউর জন্য এনাফ যে অগ্রাধিকার শেয়ারকে কোন শেয়ার বলা হয়? হাইব্রিড শেয়ার। হাইব্রিড শেয়ার বলার কারণ কি? দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান। দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান, কি কি বৈশিষ্ট্য? একটা হচ্ছে ঋণ আর একটা হচ্ছে ইকুইটি। ওকে, নেক্সট পয়েন্ট দেখো। নেক্সট পয়েন্ট হচ্ছে কোন প্রকার সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে না। কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে না, তবে নিজেদের স্বার্থ রক্ষায় মতামত প্রকাশ করতে পারে। মতামত প্রকাশ করতে পারবে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে তার অধিকার নাই। অগ্রাধিকার শেয়ার কি ছিল? সিদ্ধান্ত গ্রহণে অধিকার আছে। অগ্রাধিকার শেয়ার কি ছিল? সাধারণ শেয়ার কি ছিল? সিদ্ধান্ত গ্রহণে অধিকার আছে। সাধারণ শেয়ার কি ছিল? সিদ্ধান্ত গ্রহণে অধিকার আছে, কিন্তু অগ্রাধিকার শেয়ারে সিদ্ধান্ত গ্রহণে কোনো অধিকার নাই। লভ্যাংশের হার পূর্ব নির্ধারিত বা নিশ্চিত। ওই যেহেতু মূলধন ও মুনাফা সবার প্রথমে পাবে, তাই এতে টাকা পাবে, এটা নিশ্চিত, পূর্ব নির্ধারিত। তাই অগ্রাধিকার শেয়ারের আগে একটা পার্সেন্টেজ থাকে। নর্মালি তুমি প্রত্যেকটা মেয়াদে দেখবা 10% অগ্রাধিকার শেয়ার, মানে অগ্রাধিকার শেয়ারের আগে একটা হার দেওয়া থাকবে। হার ছাড়া অগ্রাধিকার শেয়ারের কথাটা খুব একটা দেখবা না, ঠিক আছে? তাহলে এই হারটা হচ্ছে তার লভ্যাংশের হার, এটা নিশ্চিত 10% তাদের দিতেই হবে, ঠিক আছে? তবে এখানে একটু কথা আছে। আমি ওই যে যখন তুমি অগ্রাধিকার শেয়ারের প্রকারভেদে যাবা, তখন অনলি একটা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হারটা নিশ্চিত আসলে। তবে অগ্রাধিকার শেয়ার বলতে ওই অগ্রাধিকার শেয়ারকে বুঝাই বলে, তাই অগ্রাধিকার শেয়ারকে বলা হয় নিশ্চিত, ঠিক আছে? তো অগ্রাধিকার শেয়ারের একটা প্রকারভেদ আছে, ঠিক আছে? তো অগ্রাধিকার শেয়ার কিনলে হবে না, অগ্রাধিকার শেয়ারের অনেক প্রকারভেদ আছে। অগ্রাধিকার শেয়ার, এই যে আমি একটু ব্যাকে আসি, এই যে অগ্রাধিকার শেয়ার, এদিকে দেখো আট ধরনের অগ্রাধিকার শেয়ার আছে: সঞ্চয়ী, অসঞ্চয়ী, পার্টিসিপেটিং, নন পার্টিসিপেটিং, পরিশোধ্য, অপরিশোধ্য, পরিবর্তনযোগ্য, অপরিবর্তনযোগ্য। এখানের মধ্যে আমি একটু করে বলে দিই, সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার যেটা আছে, আমি কি সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, এটা যদি তুমি কিনতে পারো, কোনটা আমি একটু জুম করি, এই যে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, সকল অগ্রাধিকার শেয়ার নয়। এই জায়গায় একটা আসলে অনেকে ভুল বুঝে যে সকল অগ্রাধিকার শেয়ার নয়, যে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার যদি তুমি কিনো তাহলে লভ্যাংশ নিশ্চিত। কেন? যখন তুমি মুনাফা হবে, তখন মনে করো 2020 সালে মুনাফা হয়েছে, জানতে চাই প্রচুর জানতে চাই। ওকে, ধন্যবাদ, তোমাদেরকে জানাবো, অবশ্যই জানাবো। ভাইয়া শঙ্কর জাতীয় শেয়ারের মানে কি একটু বলেন? স্যার শঙ্কর জাতীয় শেয়ার মানে কি? ওকে, একটু ওয়েট করো। শঙ্কর জাতীয় শেয়ার মানে আমি আবার বলতেছি, আগে এই জিনিসটা একটু পয়েন্টটা ক্লিয়ার করে দিই। আমি এখন যে পয়েন্টটা আছি সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হারটা নিশ্চিত, তাই না? এই জিনিসটা, অগ্রাধিকার শেয়ার তুমি কিনতে গেছো, এখন অগ্রাধিকার শেয়ারের গায়ে লেখা থাকবে অগ্রাধিকার শেয়ারটা কোন ধরনের শেয়ার। 8 ধরনের অগ্রাধিকার শেয়ার পাওয়া যায়। তো তুমি অগ্রাধিকার শেয়ার কিনবা এরকম হবে না, অগ্রাধিকার শেয়ারের মধ্যে কোন ধরনের অগ্রাধিকার শেয়ার কিনবা। স্যার এগুলোও কি জানতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, জানতে হবে। যদিও আজকে আলোচনায় আমরা এগুলো আনি নাই, কিন্তু আমরা ভবিষ্যতে এগুলো বুঝাই দিব। এই পয়েন্টগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা যদি জানতে চাও আমাদেরকে জানাবা, আমরা অবশ্যই এগুলো আলোচনা করব। তবে যেহেতু আমার ওই পয়েন্টটা বুঝাইতে এটা লাগতেছে, তাই আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারের মধ্যে একটার নাম হচ্ছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, একটার নাম কি? সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এই সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার যদি তুমি কিনো, তাহলে ঘটনাটা কি হবে দেখো। 2020 সালে কোম্পানির মুনাফা হয়েছে, তোমার লভ্যাংশ দিবে। 2021 সালে মুনাফা না হয়ে ক্ষতি হয়েছে, তো তোমার লভ্যাংশ কেমনে দিবে? পাবা না তুমি। তোমাকে তো নিশ্চিত দিবে বলছে,
কিন্তু মুনাফাই হয় নাই, প্রতিষ্ঠানের টাকায় আসে নাই, তোমার দিবে কেমনে? দিবে না। 2022 সালে মুনাফা হয়েছে, তোমাকে 22-এর টাকা 21-এর টাকা দুটোটা একসাথে দিতে হবে। অর্থাৎ কোন বছর যদি তোমার কোম্পানিতে যেখানে তুমি ইনভেস্ট করছো সেখানে যদি কোনো বছর লাভ না হয়, ক্ষতি হয়, ওই বছর তুমি যে লভ্যাংশটা পাচ্ছ না সেটা সঞ্চয় থাকবে, সেটা পরের বছর মুনাফা যখন হবে ওই বছর প্লাস আগের বছরেরটা সহ একসাথে দিবে। এটাকে বলা হয় সঞ্চয়ী শেয়ার। কিন্তু অসঞ্চয়ী শেয়ার যদি তুমি কিনো, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, তাহলে মুনাফা হলে পাবা, ক্ষতি হলে পাবা না। মুনাফা হলে ওই বছরেরটা পাবা, আগেরটা তুমি পাবা না। তাই কনসেপ্ট যখন জানবা সম্পূর্ণ জানতে হবে, অর্ধেক জানলে হবে না স্যার। অ্যাকাউন্টিং এ অর্ধেক জানাটা আরো ডেঞ্জারাস, একদম না জানাই ভালো, কিন্তু অর্ধেক জানা আরো সমস্যা। ঠিক আছে, তাইলে এই জন্য আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। তবে অগ্রাধিকার শেয়ার বলতে কোন ধরনের, এখানে 8 ধরনের আছে না, কিন্তু শুধু অগ্রাধিকার শেয়ার বলতে বুঝাই সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারকে। অগ্রাধিকার শেয়ার বলতে কোন ধরনের অগ্রাধিকার শেয়ারকে বুঝাই? সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। আর সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্যারেক্টারটা কেমন? যদি ক্ষতি হয়, কোনো টাকা না পাই, তাহলে যখন মুনাফা হবে তখন যে বছরে ক্ষতি হয়েছে সেই বছরের টাকাটা সহ একসাথে দিতে হবে, সেরকম না। তাই অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্যের মধ্যে বলা আছে, এই যে কি বলা আছে, এই যে কোথায় গেল, মুনাফা সবার প্রথমে পাবে, আর এটা কি নিশ্চিত। কারণ অগ্রাধিকার শেয়ার বলতে কোন ধরনের বোঝায়? সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। আর সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার যেহেতু কনফার্ম পাবে, এটা নিশ্চিত, ক্ষতি হলে পরের বছর ওটা সহ দিতে হবে, তাই এটাকে বলছে কি পূর্ব নির্ধারিত ও নিশ্চিত। কথা ক্লিয়ার? নেক্সট, কোম্পানির দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম শেয়ার বলে বিবেচিত। কোম্পানির দৃষ্টিকোণ, ওটা ছিল বিনিয়োগকারীর দৃষ্টিকোণ, যে এমসিকিউ। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম শেয়ার কোনটি? সাধারণ শেয়ার। কোম্পানির দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম শেয়ার কোনটি? অগ্রাধিকার শেয়ার। কথা কি বুঝছো? কোম্পানির দৃষ্টিকোণ থেকে কোম্পানি ভাববে যে সবচেয়ে ভালো হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আর একজন বিনিয়োগকারী যে টাকা আছে বিনিয়োগ করতে চাচ্ছে সে ভাববে যে সবচেয়ে বেস্ট শেয়ার কোনটি? সাধারণ শেয়ার। যারা বলছো সংকর জাতীয় শেয়ার কি, সংকর, ভাই সংকর শব্দটা হচ্ছে এই হাইব্রিড। হাইব্রিড এটা তো একটা ইংলিশ ওয়ার্ড, এটার বাংলা হচ্ছে ওইটা, মানে যে জিনিসটার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকে এটাকে বলা হচ্ছে হাইব্রিড বা সংকর। সংকর মিনস হচ্ছে এইখানের মধ্যে বৈশিষ্ট্য দুইটা, একটা না। বৈশিষ্ট্য কয়টা? দুইটা বৈশিষ্ট্য আছে এই জিনিসটার মধ্যে। একটা অগ্রাধিকার শেয়ারের মধ্যে যেহেতু দুইটা বৈশিষ্ট্য আছে, যেমন সাধারণ শেয়ারের মধ্যে বৈশিষ্ট্য একটা, সাধারণ শেয়ারে বৈশিষ্ট্য শুধু একটা, এখানে তুমি মালিক হবা, অর্থাৎ মালিকানা সত্ত্বের একটা বৈশিষ্ট্য আছে, মানে ইকুইটির বৈশিষ্ট্য, অনলি ইকুইটি, এখানে ঋণের কোনো বৈশিষ্ট্য নাই। কিন্তু তুমি যদি অগ্রাধিকার শেয়ার কিনো তাহলে তোমার ঋণের একটি বৈশিষ্ট্য আছে, তোমার আর একটা ইকুইটির বৈশিষ্ট্য আছে, দুইটা বৈশিষ্ট্য আছে। তাহলে দুইটা বৈশিষ্ট্য যেহেতু অগ্রাধিকার শেয়ার আছে, আর দুইটা বৈশিষ্ট্য যদি একটা কিছুতে থাকে সেগুলো বলা হয় হাইব্রিড বা সংকর জাতের শেয়ার। যার দুইটা বৈশিষ্ট্য যেহেতু অগ্রাধিকার শেয়ার আছে, তাই অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হাইব্রিড বা সংকর জাতের শেয়ার। কথা কি বুঝছো? এখন বলো প্রশ্ন, বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? কোনো প্রশ্ন থাকলে বলো, নইলে আমরা এর পরের স্লাইডে যাই। বুঝছি, ধন্যবাদ। এরপরে আর কার কোনো সমস্যা আছে? আর কারো কোনো সমস্যা আছে? শশী, এবার বুঝছি, ধন্যবাদ। হ্যাঁ স্যার বুঝছি, ধন্যবাদ। হ্যাঁ বুঝছি, ধন্যবাদ। শ্রাবণ, মাথায় ঢুকে না, মাথায় কয়জনের ঢুকতেছে এটা দেখ, তাহলে তুই বুঝবি তোর মাথায় কেন ঢুকতেছে না। এই যে পয়েন্ট,
মাথায় ঢুকে না, এগুলো তোর চেষ্টা করে দেখ, এরা যদি বুঝে তুই কেন বুঝবি না ভাই, সিম্পল বিষয়। তো কনসেন্ট্রেশনটা, মনোযোগটা থাকতে হবে, কথা বুঝছো? তো আমরা ট্রাই করতেছি বোঝানোর জন্য। হ্যাঁ, তুমি না বুঝলে বলতে পারো ভাই এই পয়েন্টটা বুঝি না, বা আর একটু বুঝান, আমি আমার সাধ্য মতো ট্রাই করবো। ঠিক আছে, আমি যতটুকু পারি ট্রাই করতেছি। ঠিক আছে, আমার আমার দ্বারা পসিবল না এমন তো কিছু করতে পারবো না, কিন্তু আমি যতটুকু সম্ভব আমি ট্রাই করতেছি তোমাকে বোঝানোর। ওকে, ডান, বুঝছি। ওকে ওকে, নেক্সট, ধন্যবাদ। আমরা এর পরের পয়েন্টে যাচ্ছি। ওকে, ধন্যবাদ। বিলম্বিত শেয়ার, ওই যে শেয়ারের প্রকারভেদে চলে আসছি। রাইট, তোমরা যারা ওয়েট করে আছো, অনেকে স্টুডেন্ট বললো যে স্যার এই বিলম্বিত শেয়ার, বোনাস শেয়ার, রাইট শেয়ার এগুলো কি আছে? এই যে এখন অলরেডি শেয়ারের প্রকারভেদে ঢুকে গেছি। তোমরা কি রেডি? বিলম্বিত শেয়ার কি এই জিনিসটা জানার জন্য রেডি হও, এরপর আসতেছে একটা একটা। 4 নাম্বার টপিকটা আবার একটু বুঝান। 4 নাম্বার কি? হাইব্রিডটা, এটা বুঝাইছি অনেকবার। হাইব্রিড মানে হচ্ছে এখানে দুইটা বৈশিষ্ট্য আছে বোন, এখানে দুইটা বৈশিষ্ট্য আছে, একটা ঋণপত্রের আর একটা ইকুইটির। একটা ঋণপত্রের আর একটা ইকুইটি। ঋণপত্রের মানে কোম্পানির একটা দায়ের বৈশিষ্ট্য আছে, যদি অগ্রাধিকার শেয়ার কিনে কোম্পানি, এই অগ্রাধিকার শেয়ারের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে দায়ের, অগ্রাধিকার শেয়ারের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে মালিকানা সত্ত্বের। যেহেতু দুইটা বৈশিষ্ট্য আছে, তাই অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হাইব্রিড শেয়ার। ওকে, যেহেতু রেডি, আমরা শুরু করি। ওকে, ঠিক আছে, আমরা এর পরের পয়েন্টে যাচ্ছি। বিলম্বিত শেয়ার। ওকে, যেহেতু তোমরা রেডি, আমরা শুরু করতেছি। বিলম্বিত শেয়ার, কোম্পানির উদ্যোক্তা। উদ্যোক্তা মানে কোম্পানি যারা উদ্যোগ গ্রহণ করছিল, প্রবর্তক যারা কোম্পানি দিছে, এক কথায় ব্যবস্থাপকদের মধ্যে এ জাতীয় শেয়ার নামমাত্র মূল্যে বিনিময়ে বিলি করা হয়। তাহলে কোম্পানির উদ্যোক্তাদের মধ্যে যে শেয়ার নামমাত্র মূল্যে বিলি করা হয়, উদ্যোক্তা সবার কাছে না। বিলম্বিত শেয়ার সবাই কিনতে পারবে না। তুই গেছো শেয়ার কিনতে, ভাই আমার একটা বিলম্বিত শেয়ার দেন, তোরে দিবে না। বিলম্বিত শেয়ার অনলি কোম্পানির উদ্যোক্তা এবং প্রবর্তক বা ব্যবস্থাপক ওরা কিনতে পারবে। উদ্যোক্তা মানে যারা কোম্পানিটা গঠন করছে, যারা কোম্পানি দিছে, প্রথম যারা এই কোম্পানিটা দিছে, তাদের উদ্যোগ গ্রহণ করছে এই কোম্পানি দেওয়ার জন্য, তারা হচ্ছে উদ্যোক্তা। এদের কাছে নামমাত্র মূল্যে, মানে জনগণের কাছে বা অনেকের কাছে অনেক বেশি টাকা হলেও ওদের কাছে বেশি টাকা নিবে না, নামমাত্র মূল্যে এটা কি করবে, বিলি করবে। তো এগুলোকে বলা হবে কি, বিলম্বিত শেয়ার। তাহলে এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে, আমি পুরোটা আগে পড়ি, তারপর কোয়েশ্চেন কিভাবে হতে পারে বলতেছি। কোম্পানির মুনাফা হতে অগ্রাধিকার যুক্ত এবং সাধারণ শেয়ার মালিকগণের মধ্যে লভ্যাংশ বন্টনের পর যদি উদ্বৃত্ত থাকে, তবে তার অংশবিশেষ এই জাতীয় মালিককে প্রদান করা হয় এবং কোম্পানির বিলোপ সাধনের পর এদের অর্থ সর্বশেষ প্রদান করা হয়। সবার আগে কোম্পানিতে মুনাফা হয়েছে, মনে করো 1 লাখ টাকা মুনাফা হয়েছে, 1 লক্ষ টাকা সবার আগে যাবে কার কাছে জানোস? অগ্রাধিকার শেয়ার। কারা কারা অগ্রাধিকার শেয়ার কিনছে তাদের টাকা আগে দিবে। নেক্সট, এই অগ্রাধিকার শেয়ারের পরে তারপর পাবে সাধারণ শেয়ার, যারা কিনছে তাদের টাকা দিবে। সাধারণ শেয়ার পরে তারপর যদি কিছু থাকে তাহলে পাবে বিলম্বিত শেয়ার। এই বিলম্বিত শেয়ারদের টাকা আলটিমেটলি দিতে হবে কোম্পানি যখন বিলোপ সাধন হয়। বিলোপ সাধন মানে বন্ধ হয়। কোম্পানি যখন বন্ধ হবে তখন এই যে কোম্পানির বিলোপ সাধনের পর এদের অর্থ সর্বশেষ প্রদান করা হয়। কথা কি বুঝছো? তাহলে এখান থেকে পয়েন্টটা আমি আবার ক্লিয়ার করতেছি। তোমরা অনেকে বলবা যে ভাই আবার বলেন, আমি আবার বলে দিচ্ছি। যারা কোম্পানির উদ্যোক্তা, কোম্পানি দিছে, কোম্পানি প্রতিষ্ঠিত করছে, তাদের কাছে নামমাত্র মূল্যে যে শেয়ারটা বিক্রি করা হয় সেগুলোকে বলা হয় বিলম্বিত শেয়ার। তাহলে বিলম্বিত শেয়ার কাদের কাছে বিক্রি করা হয়? এমসিকিউ আসতে পারে। উদ্যোক্তাদের কাছে, প্রবর্তকদের কাছে, ব্যবস্থাপকদের কাছে। বিলম্বিত শেয়ার কি জনগণের কাছে বিক্রি করা হয়? উত্তর হচ্ছে না। সবাই বিলম্বিত শেয়ার কিনতে পারে না।
কথা কি বুঝছো? আর বিলম্বিত শেয়ার কার পরে মুনাফা পাই? সাধারণ শেয়ারের পরে, একদম সবার পরে পাবে যে বিলম্বিত শেয়ার। বলো বুঝছো কিনা? প্রবর্তক স্যার, প্রবর্তক কি? প্রবর্তক হচ্ছে যে প্রবর্তন করছে, প্রবর্তক অর্থ হচ্ছে প্রবর্তন। প্রবর্তন মানে হচ্ছে যে যে এটা দিছে, কোম্পানিটা যে প্রতিষ্ঠিত করছে, অর্থাৎ প্রতিষ্ঠাতা যারা, ওই কোম্পানিটা যারা দিছে, প্রথম যারা ভাবছে যে এই নামে একটা কোম্পানি দিব, এই ওর যারা এইরকম একটা উদ্যোগ গ্রহণ করছে তাদেরকে উদ্যোক্তা বলে বা প্রবর্তক বলে। বুঝছো? বলো বুঝছো কিনা? আমরা এরপরে যাই। একদম লাস্ট লাইনটা, লাস্ট লাইন, কোম্পানির বিলোপ সাধনের পরে যে অর্থ সর্বশেষ প্রদান করা হয়। যারা বিলম্বিত শেয়ার কিনছে তাদের তো সব টাকা দিতে পারে না, কারণ দেখা যায় যে কি অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ারকে দিয়ে আর ম্যাক্সিমাম টাইম ওরা টাকা পায় না। তো ওদের টাকা কিভাবে কোম্পানি পরিশোধ করে? ওদের টাকা কোম্পানি তখনই পরিশোধ করে যখন কোম্পানি বিলোপ সাধন করে, কোম্পানি তার কোম্পানিটা বন্ধ করে, বন্ধ ঘোষণা করে, তখন ওই কোম্পানির যা অ্যাসেটস আছে ওই অ্যাসেটস বিক্রি করে যে প্রাপ্ত অর্থ হবে ওই টাকা দিয়ে তখন এই যারা বিলম্বিত শেয়ার কিনছে বা উদ্যোক্তা তাদেরকে তাদের পাওনাটা পরিশোধ করে। এটা বলছে। ওকে, বুঝছি, ধন্যবাদ। ওকে, আমরা এরপরে যাই। বোনাস শেয়ার। বোনাস, নামটা বোনাস, নামের মধ্যে একটু উত্তর আছে আসলে। বোনাস অর্থাৎ এই শেয়ার কিনতে গেলে টাকা লাগবে। কি মনে হচ্ছে, টাকা লাগবে নাকি লাগবে না? এই শেয়ার কিনতে গেলে টাকা লাগবে নাকি লাগবে না, কি মনে হয়? বোনাস দেখে তোমার কি মনে হচ্ছে? এই শেয়ার কিনতে গেলে টাকা লাগবে নাকি লাগবে না? একটু দেখি তোমাদের কমেন্ট গুলো। আচ্ছা দেখো, এই বোনাস শেয়ার যদিও টাকা লাগবে না, কিন্তু আসলে একদম যে টাকা ফ্রিতে তা না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করে, এটার নাম কেন বোনাস হলো। কোম্পানি যদি তার শেয়ার হোল্ডার, আমি একটু আমার শুনতে লাগবে, আসলে টাকা এভাবে নগদ না, বিষয়টা একটু অন্যরকম। মনে করো আমার কোম্পানিতে যারা শেয়ার কিনছে তাদেরকে কি বলে বলো তো? আমার কোম্পানিতে যারা শেয়ার কিনছে তাদেরকে কি বলে? শেয়ার হোল্ডার বলে। তাদেরকে কি বলে? শেয়ার হোল্ডার বলে। একজন বলছে লাগবে, একজন বলছে লাগবে না, টাকা লাগবে না। হয়তো সবগুলো উত্তর আমরা দিচ্ছি, এখন একটু মনোযোগ দাও। আচ্ছা বলো তো, যারা শেয়ার কিনে তাদেরকে কি বলে? শেয়ার হোল্ডার বলে। তাদেরকে কি বলে? শেয়ার হোল্ডার। যারা শেয়ার হোল্ডার তাদের লাভ কি? আমার কোম্পানি থেকে শেয়ার কিনে তাদের লাভ এটা, আমরা তাদেরকে কি করব? আমাদের মুনাফা থেকে লভ্যাংশ দিব। কি দিব? লভ্যাংশ দিব। ঠিক আছে, এখন লভ্যাংশ আসছে মিস্টার এ এর 10,000 টাকা। কয় হাজার টাকা? মিস্টার এ এর লভ্যাংশ 10,000 টাকা। এখন কোম্পানি চাচ্ছে, কোম্পানির নগদ অর্থ সমস্যা বা বিভিন্ন কোম্পানির ইচ্ছা হচ্ছে, কোম্পানি কি করতেছে, কোম্পানির শেয়ার আছে অনেকগুলো, শেয়ারের দাম 1,000 টাকা। কোম্পানির কি আছে? শেয়ার আছে। কোম্পানির শেয়ার গুলো, কোম্পানি একটা শেয়ারের দাম হচ্ছে 1,000 টাকা। কোম্পানি কি করতেছে, তাকে 1,000 মানে 10,000 টাকা না দিয়ে, কোম্পানি থেকে কত পাচ্ছে? 10,000 টাকা না, 10,000 টাকা না দিয়ে কোম্পানি কি করছে, 1,000 টাকা করে 10টি শেয়ার দিয়ে দিছে। 10টি কি দিয়ে দিছে? শেয়ার দিছে। 10,000 টাকা না দিয়ে 10,000 টাকার শেয়ার দিয়ে দিছে 10টা। তখন এই 10টা শেয়ারের নাম হবে বোনাস শেয়ার। তাহলে মিস্টার একই টাকা দিবে না? স্যার টাকা দিবে না। আবার ফ্রিও না। ফ্রি না কেন? কারণ মিস্টার এত কোম্পানি থেকে ভাইয়া 10,000 টাকা পাচ্ছে, এই 10,000 টাকার পরিবর্তে শেয়ারটা দিচ্ছে, তাহলে লভ্যাংশের পরিবর্তে দিচ্ছে বিষয়টা। আর এই জিনিসটা এখানে ক্লিয়ার করে বলছে। আমি একটু পড়ি, তোমরা এটা এটা বুঝছো আমি কি বলতে চাইছি, এটা বুঝছো? ধরো না আমার কোচিং এ একজন স্যার
আছে, স্যারের নাম হচ্ছে সঞ্জয় স্যার। তো এখন সঞ্জয় স্যার মনে করো এক মাস শেষে তার পেমেন্ট আসছে হচ্ছে 50,000 টাকা। কয় টাকা? 50,000 টাকা। সঞ্জয় স্যার আছে এখানে। 50,000। এক মাস শেষে সঞ্জয় স্যারের পেমেন্ট হচ্ছে 50,000 টাকা। তখন এসপি কোচিং কি করলো? 50,000 টাকা না দিয়ে, আমার শেয়ার আছে ধর, আমার শেয়ার গুলোর দাম হচ্ছে, একটা শেয়ারের দাম 10,000 টাকা ধরে নাও। তাহলে আমরা কি করলাম? সঞ্জয় স্যার ভাই আপনাকে টাকা দিব না, আমাদের টাকার সমস্যা বা আমার যে কোনো প্রবলেমের কারণে আপনি আমার মালিক হয়ে যান, তা আপনাকে 10,000 টাকার 5টা শেয়ার দিয়ে দিলাম। তাহলে এটা কিসের বিনিময়ে? তার পেমেন্টের বিনিময়ে। আর কোম্পানিতে কিসে হয়? লভ্যাংশের বিনিময়ে। লভ্যাংশ পাচ্ছে 10,000, 10,000-এর পরিবর্তে দিচ্ছে 10টি শেয়ার। এই লভ্যাংশের পরিবর্তে যে শেয়ার গুলো দেওয়া হচ্ছে এগুলোকে বলা হবে বোনাস শেয়ার। তাহলে বোনাস শেয়ারের জন্য কি টাকা যায়? নগদ টাকা যায় না স্যার, নগদ টাকা যায় না। আবার বোনাস শেয়ার কাদের কি ইস্যু করা হচ্ছে তুমি একটু ভালো করে দেখো তো। অলরেডি লভ্যাংশ কারা পাবে? যারা কোম্পানির আগে থেকে মালিক। তার মানে বোনাস শেয়ার বাইরের লোকজনের কাছে বিক্রি করা হচ্ছে না, কোম্পানির যারা অলরেডি এক্সিস্টিং মালিক, কোম্পানির অলরেডি মালিক হয়ে গেছে, তাদের কাছে বিক্রি করা হচ্ছে। তার মানে মালিকের সংখ্যা বাড়বে না। আমার কথা বুঝতেছো? মালিকের সংখ্যা বাড়বে না, কিন্তু মালিকানা সত্ত্ব চেঞ্জ হবে। মানে কোম্পানির আগে আগে আমার মূলধন যত ছিল ওই মূলধনটা চেঞ্জ হবে, কারণ এখন মূলধন বেড়ে যাবে, কিন্তু মালিকের সংখ্যা বাড়বে না। কথা কি বুঝছো? যেমন আমি যদি সঞ্জয় স্যারকে এখানে মালিকের আমরা টাকা দিই, তাহলে স্যারের সংখ্যা তো বাড়বে না। যেমন একে যদি লভ্যাংশের পরিবর্তে টাকা দিই, নতুন শেয়ার তো কেউ কিনতেছে না, এই থাকতেছে কোম্পানির, কিন্তু এর মালিকানা শক্ত বাড়তেছে। এর অধিকার আগে ছিল যত, নতুন করে তার অধিকার বাড়বে। তাহলে এই বিষয়টা এখানে ক্লিয়ার করে দিবে। আমি এখন বইয়ে যা বলছে এটা একটু পড়ি দেখো। কোম্পানি যদি তার শেয়ার হোল্ডারগণকে লভ্যাংশ হিসেবে নগদ অর্থ না দিয়ে, এই পয়েন্টটা দেখো, লভ্যাংশ হিসাবে নগদ অর্থ না দিয়ে এর পরিবর্তে নতুন শেয়ার ইস্যু করে, তবে উক্ত শেয়ারকে বোনাস শেয়ার বলে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লভ্যাংশ হিসাবে নগদ অর্থ না দিয়ে, নগদ টাকা না দিয়ে কি দিচ্ছে? শেয়ার দিচ্ছে। এখন বোনাস শেয়ারকে আবার বলো অধিবৃত্তি শেয়ার। নামটা মনে রাখবা, সিনোনিম গুলো মনে রাখবা এমসিকিউর জন্য, ঠিক আছে? অধিবৃত্তি শেয়ার বা বোনাস শেয়ার একই কথা। এ ধরনের লভ্যাংশ প্রদানের ফলে কোম্পানির জমাকৃত মুনাফা হ্রাস পেয়ে শেয়ার মূলধন বৃদ্ধি পায়, মুনাফা হ্রাস পেয়ে মূলধন বৃদ্ধি পায়, কারণ মালিকানা সত্ত্ব বাড়তেছে। বোনাস বাবদ সাধারণত সাধারণ বা ইকুইটি শেয়ারে বিলি করা হয়, সাধারণ শেয়ারে দেওয়া হয়। কারণ একটু আগে ওখানে বলছি বোনাস শেয়ার মানে কোন শেয়ার? সাধারণ শেয়ার। বোনাস বাবদ মানে ওকে যে লভ্যাংশের পরিবর্তে শেয়ার গুলো দিচ্ছি, অগ্রাধিকার শেয়ার দেওয়া যায় না। কোন শেয়ার দেয়? সাধারণ শেয়ার। ওকে, তাহলে বলতো বোনাস শেয়ার বুঝছো কিনা? বোনাস শেয়ার কাকে বলে? এগুলো এখন না, তুমি আগে এটা বুঝছো কিনা বলো তো? বোনাস শেয়ার বুঝছো কিনা একটু জানাও তো। দশটা শেয়ারটা লভ্যাংশ না, 10টা শেয়ার লভ্যাংশের পরিবর্তে শেয়ার দিচ্ছে, ঠিক আছে? 10টা হচ্ছে শেয়ারের সংখ্যা, লভ্যাংশ না, শেয়ারের সংখ্যা। তবে এই শেয়ার গুলো দেওয়া হচ্ছে লভ্যাংশের পরিবর্তে। ওকে, বুঝছি, ধন্যবাদ। সামিয়া বুঝছি। ওকে নিশি, নো স্যার কি বুঝো নাই বলো আরেকটু ভাইয়া। ওকে বুঝছি, আরেকজন অনেকে বুঝছে। আবার আমি সবার উদ্দেশ্যে, হ্যাঁ স্যার সবার উদ্দেশ্যে একটু বলতেছি। কোম্পানির লভ্যাংশ না দিয়ে, লভ্যাংশ হিসাবে নগদ অর্থ না দিয়ে আমার কোম্পানিতে যারা শেয়ার কিনছে তাদেরকে বলা হয় কি? শেয়ার হোল্ডার। তো তারা শেয়ার, আমার যে শেয়ার হোল্ডার গুলো আছে তাদেরকে আমার মুনাফা থেকে একটা কি দিতে হয়? লভ্যাংশ দিতে হয়। তো আমি লভ্যাংশ না দিয়ে তাকে কি দিচ্ছি? শেয়ার দিচ্ছি। ওকে, ধরো আমার থেকে আমি কলম বিক্রি করি, তুমি পেন্সিল বিক্রি করো। তা আমার থেকে পেন্সিল লাগতেছে 10টা পেন্সিলের দাম মনে করো 100 টাকা। তো আমি 100 টাকা তোমাকে না দিয়ে, তোমার থেকে কলম লাগতেছে, আমি তোমাকে কলম দিয়ে দিলাম, বিনিময় এটা। কথা কি বুঝছো? কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার আছে তারা কোম্পানি থেকে কি পাচ্ছে? লভ্যাংশ পাচ্ছে। তো লভ্যাংশ মানে টাকা দিতে হবে।
কোম্পানির টাকা না দিয়ে শেয়ার দিয়ে ওই টাকার দায়টা শেয়ার দিয়ে মিটাচ্ছে। ঠিক আছে, এই যে শেয়ার গুলো দেওয়া হচ্ছে লভ্যাংশের পরিবর্তে, সেগুলোকে বলা হচ্ছে বোনাস শেয়ার। অন্তর মুনাফা হ্রাস পেয়ে মূলধন বৃদ্ধিটা একটু বলেন। এই যে মুনাফা হ্রাস পেয়ে মূলধন, যেমন আমার এখানে মনে করা আছে আগে থেকে হয়তো মালিক না, এগুলো তো আগের মালিকদেরকে করা হচ্ছে, নতুন মালিকদেরকে নাই। তো যখন আমার কোম্পানির মালিক হয়েছিল, সে মনে করো 10,000 টাকা ইনভেস্ট করে মালিক হয়েছে। এখন এই বছর সে লভ্যাংশ পাচ্ছে 5,000। তো 5,000 টাকা না দিয়ে 5,000 টাকা শেয়ার দিবে না ওকে? তো যেহেতু শেয়ার এর কাছে চলে আসছে, এর মালিকানা বৃদ্ধি পাবে না 5,000? শেয়ার যার কাছে, সে তো মালিক হয়ে যাবে। কথা কি বুঝছো? তাহলে মালিকানা বৃদ্ধি পাবে, এটা বলতে যাচ্ছে। তিন নাম্বারটা আমি এগুলো বলি নাই। যারা 3 নাম্বার বলতেছ তুমি অমনোযোগী ভাই, আমি এখন এখানে যাই নাই। আমি তাহলে পয়েন্টগুলোতে যাচ্ছি। পয়েন্টগুলো দেখো। বোনাস শেয়ার ইস্যু করার কারণগুলো হলো, বোনাস শেয়ার কেন ইস্যু করে কোম্পানি, কেন লভ্যাংশের পরিবর্তে বোনাস শেয়ার গুলো দেয়? লভ্যাংশ প্রদানের জন্য নগদ অর্থের অপর্যাপ্ততা, নগদ অর্থের অপর্যাপ্ততা মানে নগদ অর্থ না থাকলে, নগদ অর্থ যদি কম থাকে তাহলে বোনাস শেয়ার ইস্যু করে। ব্যবসায় সম্প্রসারণ, দায় পরিশোধ, পরিশোধ্য অগ্রাধিকার শেয়ারের মূল্য পরিশোধ, সাধারণ শেয়ার পুনঃক্রয় ইত্যাদি কারণে বোনাস শেয়ার ইস্যু করে। ব্যবসা বাড়ানো, ব্যবসায় যদি দায় পরিশোধ, তখন কোম্পানি চাই যে কি আমাদের সাধারণ শেয়ার বাজারে আছে, সাধারণ শেয়ার গুলো কিনে নিব, পুনঃক্রয় নিজের শেয়ার নিজে কিনে নিব বিভিন্ন কারণে। তখন কোম্পানিতে নগদ টাকা লাগবে না, ওই নগদ টাকা যেহেতু লাগবে, কোম্পানির নগদ টাকা যদি দিয়ে দেয় টাকা কোথা থেকে পাবে? তাই সেই চিন্তা করে যে আমি এখন নগদ টাকা না দিই, নগদ টাকা না দিয়ে আবার ওদেরকে দায়ও পরিশোধ করে দিই, তখন এদেরকে দায় পরিশোধ করে বোনাস শেয়ার ইস্যু করে। তারপর বলতেছে উদ্দেশ্য বিশাল অঙ্কের তহবিল সৃষ্টি করা। উদ্দেশ্য হচ্ছে বিশাল অঙ্কের তহবিল সৃষ্টি। তহবিল মানে আমি যত বোনাস শেয়ার দিব, ঠিক আছে, বোনাস শেয়ার দিলে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে না, তাহলে ওটা একটা তহবিল সৃষ্টি করে। কোম্পানির প্রকৃত মুনাফা যোগ্যতা প্রদর্শন, কোম্পানির প্রকৃত মুনাফা কত সেটা প্রদর্শন করার জন্য তোমার কি লাগবে? বোনাস শেয়ার ইস্যু করা হয়। তো এখান থেকে বেসিক্যালি এই পয়েন্টগুলো সবগুলো এমসিকিউর জন্য প্রয়োজন নাই। তোমার জন্য যে পয়েন্টটা দরকার আমি তোমাকে একটু বলি। প্রথমত শুধুমাত্র নগদ অর্থের অপর্যাপ্ততার কারণে বোনাস শেয়ার ইস্যু করে, এই পয়েন্টটা একটু বেশি দরকার। কথা কি বুঝছো? এই পয়েন্টটা একটু বেশি দরকার, এটা মনে রাখবা। এটা মনে রাখলে চলবে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলছি, পয়েন্টগুলো এটা আসে নাই, আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম বোনাস শেয়ার কাদের নিকট ইস্যু করা হয়। বোনাস শেয়ার ইস্যু করা হয় বর্তমান মালিকদের যারা অলরেডি কোম্পানির মালিক, তাদেরকে ইস্যু করা হয়, নতুনদেরকে নয়। কিন্তু একটু মনে রাখবা, বোনাস শেয়ার ইস্যু করা হয় বর্তমান মালিকদেরকে। আর বোনাস শেয়ার কি নগদ অর্থে ইস্যু করা হয়? না, এটা নগদ ইস্যু করা হয় না, এটা অনগদ, এটা নগদ নয়। এটার কারণে নগদ অর্থের পরিবর্তন হয় না, ঠিক আছে, তাই এটা অনগদ। এই দুইটা পয়েন্ট মনে রাখবা, এটা বর্তমান মালিকদেরকে করা হয়, আর এটা নগদে করা হয় না, নগদে ইস্যু করা হয় না। দেন আমরা যাই অধিকার শেয়ার বা রাইট শেয়ার। অধিকার শেয়ার বা রাইট শেয়ার একটু দেখো। অধিকার শেয়ার বা রাইট শেয়ার, কোম্পানির শেয়ার মূলধন সংগ্রহের উদ্দেশ্যে যদি সাধারণ জনগণের নিকট শেয়ার বিক্রি না করে বর্তমান শেয়ার হোল্ডারগণকে, এটাও বর্তমান শেয়ার হোল্ডারদেরকে ক্রয়ে অধিকার দেয়, তাকে অধিকার শেয়ার বলে। এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে, কোম্পানির বর্তমান শেয়ার হোল্ডারদের আনুপাতিক হারে যে শেয়ার ইস্যু করা হয়, ঠিক আছে, কোম্পানির বর্তমান শেয়ার মালিকদের কাছে আনুপাতিক হারে যে শেয়ার ইস্যু করা হয়, এত বড় মনে রাখতে পারো, কোম্পানির সাধারণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে সাধারণ জনগণের নিকট শেয়ার বিক্রি না করে, মানে এটাও বাইরের কাউকে বিক্রি করবে না। বোনাসের মতো, বোনাস শেয়ারও বাইরের কাউকে না, বিলম্বিত যারা উদ্যোগ গ্রহণ করছে তাদের কাছে। আর বোনাস বর্তমান মালিকদেরকে লভ্যাংশ না দিয়ে, আর অধিকার তাও সাধারণ জনগণের কাছে না, বাইরে না, তার মানে বর্তমান মালিকদের কাছে শেয়ার ক্রয়ে অধিকার দেয়,
ঠিক আছে? তো কিভাবে অধিকার দেয়? আনুপাতিক হারে। এই পয়েন্টটা একটু মনে রাখবা, এখানে আসে নাই, তোমরা একটু মনে রাখবা আনুপাতিক হারে। এখন আনুপাতিক হারটা কি এটা একটু আমরা বলবো, আমরা একটু পড়ি এখানে কি আছে তারপর বলতেছি। অর্থাৎ যে শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে প্রথমে বর্তমান শেয়ার হোল্ডারগণকে ক্রয় করার অধিকার দেওয়া হয় এবং বর্তমান কোনো শেয়ার হোল্ডার ক্রয় না করলে তার নতুন বিনিয়োগকারীর নিকট বিক্রি করা হয়, তাই অধিকার বা রাইট শেয়ার। মানে এটা প্রথমে সবার আগে অধিকার কার? বর্তমান শেয়ার মালিকদের। মানে এমন একটা শেয়ার ইস্যু করছে, এই শেয়ার গুলোর নাম যদি আমি রাইট শেয়ার দিয়ে দিই, এই রাইট শেয়ার আনুপাতিক হারে হবে আর বর্তমান মালিকরা আগে অগ্রাধিকার পাবে। বর্তমান মালিক যদি না কিনে তখন নতুন বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হয়। রাইট মানে হচ্ছে অধিকার, অধিকার। এখানে বর্তমান মালিকদেরকে অধিকার দেওয়া হয় যে ভাই চাইলে তোমরা কিনতে পারো আগে। কোম্পানির পরিমেল নিয়মাবলীতে ভবিষ্যতে বিলিযোগ্য শেয়ারগুলো বর্তমানে শেয়ার মালিকদের মধ্যে বিতরণের উল্লেখ থাকলে উক্ত শেয়ারকে রাইট শেয়ার বলে। ঠিক আছে? এগুলো খুব একটা প্রয়োজন, তোমাদের প্রয়োজন হবে না, তুমি চাইলে মনে রাখতে পারো। বর্তমান শেয়ার মালিকগণ তাদের অধিকারভুক্ত পূর্বেকৃত শেয়ারের অনুপাতে, পূর্বেকৃত শেয়ারের অনুপাতে নতুন শেয়ারের অধিকারী হয়। এই যে পূর্বেকৃত শেয়ারের অনুপাতে মানে আনুপাতিক হারে, তারা আগে যেভাবে বিনিয়োগ করছে সেভাবে অধিকার পাবে। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিব একটু পরে। ধরা যাক কোম্পানি সিদ্ধান্ত নিল যে তারা 3:1 অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে, অর্থাৎ যার পুরাতন 3টি শেয়ার আছে সে 1টি করে রাইট শেয়ার পাবে। এই জিনিসটা একটু তোমরা হয়তো বুঝো নাই। কোম্পানি সিদ্ধান্ত নিল যে তারা 3:1 অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে, অর্থাৎ যার পুরাতন 3টি শেয়ার আছে 3:1, যার 3টা আছে সে 1টা রাইট শেয়ার পাবে। ওকে, আমি তোমাদেরকে বিষয়টা অধিকার এটা একটু ক্লিয়ার করে বুঝাই দিই। ওকে, একটু দেখো, আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। ধরে নাও যখন প্রতিষ্ঠান শুরু হয়েছিল তখন এ বি সি ডি ই 5 জন মালিক ছিল। এ বিনিয়োগ করছিল 1 লক্ষ টাকা, বি হচ্ছে 20,000, সি 30,000, ডি 5 লক্ষ, ই হচ্ছে 10,000। ভালো করে বুঝো, এটা হচ্ছে শুরুর সময় তারা বিনিয়োগটা করছে, শুরুর সময় তারা এভাবে বিনিয়োগ করছে। শুরুর সময় তারা মানে প্রথম যখন মালিক হয়েছে, রাইট শেয়ার তো বর্তমান মালিকদেরকে ইস্যু করা হয়। তো মালিক হওয়ার সময় 1 লক্ষ টাকা বিনিয়োগ করছিল, বি 20,000 টাকা বিনিয়োগ করছে, সি 30,000, ডি 5 লাখ, ই 10,000 এভাবে বিনিয়োগ করছে। তো এটা কি করা হয়? রাইট শেয়ার ইস্যু করছে। মনে করো কোম্পানি বলছে 1000টি রাইট শেয়ার ইস্যু করছে। কয়টি? 1000টি। তাহলে 1000টি শেয়ার কেনার প্রথম অধিকার হচ্ছে এ বি সি ডি ই এর। এই 3 জন চাইলে এখান থেকে আগে শেয়ার কিনবে, এরা না কিনলে তারপর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অন্যদের কাছে বিক্রি হবে। যখন কোন শেয়ার পুরাতন অংশীদারদেরকে কেনার জন্য অধিকার দেওয়া হয়, ভাই তোমরা আগে কিনতে পারো, ওই শেয়ারগুলো কি বলা হবে? রাইট শেয়ার। রাইট শেয়ার কিন্তু নগদে কিনতে হবে স্যার, নগদে। ওটা কিন্তু অনগদ, এটা কিন্তু নগদে কিনতে হবে। যখন যাবে কিনতে টাকা দিতে হবে, বিগ যাইলে টাকা দিতে হবে। এখানে লাভ কি? কোম্পানি বলে যে ভাই আমি 1000টি রাইট শেয়ার ইস্যু করছি, তখন যারা বর্তমান মালিক তারা আগে কিনতে পারার একটা সুযোগ গ্রহণ করে। বাইরের মালিক যখন কোম্পানির সুনাম বাড়তে হবে, বাইরের থেকে তো বেশি কিনতে আসবে। তখন বর্তমান মালিক যদি তার মালিকানা সত্ত্ব বৃদ্ধি করতে চায়, সে আরো বেশি মালিক হতে চায়, তখন তার সেই সুযোগ থাকতেছে না। তখন রাইট শেয়ার যদি হয় তাহলে কোম্পানির রুলস অনুসারে বর্তমান মালিকরা আগে অগ্রাধিকার পাবে। তারা যদি না কিনে তারপর শেয়ার কিনবে। রাইট শেয়ারটা আশা করে বুঝছো। রাইট শেয়ার মানে কি? যখন কোম্পানির শেয়াররা বর্তমান শেয়ার মালিকদেরকে আগে ক্রয়ের অধিকার দেওয়া হয়, যে তোমরা আগে কিনতে পারবা। ওই শেয়ারগুলো কোন শেয়ার? রাইট শেয়ার বা অধিকার শেয়ার। আর অধিকার শেয়ার কিসে ইস্যু করা হয়? নগদ ইস্যু করা হয়। কথা কি বুঝছো? ওকে, নগদ ইস্যু করা হয়। এখন আসো, এ বি সি ডি ই তারা শুরুতে এই টাকাগুলো দিয়ে বিনিয়োগ করছে।
এখন 1 লক্ষ ইস্যু করছে, এখন 1 লক্ষ শেয়ার। কেন স্যার শেয়ার সমান হবে না? আমি শেয়ার সংখ্যা বলি নাই, শেয়ার মূলধন বলছি। ধরে নাও একটা শেয়ার 1000 টাকা, এটাও 1000 টাকা, এটাও 1000 টাকা, এটা সমান। কিন্তু এ কিনছে মনে করো 5টা শেয়ার, 5 গুণ 1000, তাহলে এর শেয়ার মূলধন কত? 5000। বি কিনছে মনে করো 2টা, 2 গুণ 1000, তাহলে বির কত? 2000। এটা কি সমান হবে? এটা সমান। শেয়ারের প্রতি শেয়ারের মূল্য, লিখিত মূল্যটা সমান, কিন্তু তার মূলধন তো সে কতটা শেয়ার কিনছে তার উপর বেস করবে। অন্তর্ভুষ্ট কিনা বলো তো? অন্তর আমি কি বলতে চাইছি সরি, বুঝছো? আশা করি বুঝছো। আমরা এর পরে যাই। আচ্ছা, আশা করি বুঝছো। আমি যদি তুমি এখনো না বুঝো আমাকে জানাও, আমি তো তোমাকে উত্তর দিলাম, শুনে আমাকে জানাও যে বুঝছো কিনা। তাহলে এ বি সি ডি ই এভাবে মূলধন বিনিয়োগ করছে। এখন কোম্পানি যখন 1000টি শেয়ার রাইট শেয়ার ইস্যু করবে, তখন এ বি সি ডি 1000টি শেয়ার কিনতে যাবে না। তখন এ যদি বলে ভাই আমি 500টা কিনবো, ই যদি বলে আমি 10টা কিনবো, সি যদি বলে আমি 20টা কিনবো, তাহলে এখানে হ্যাঁ অন্তর্বুষ্টি, ওকে ধন্যবাদ। এখানে এখন এখন এটা একটু মনোযোগ দাও, এটা খুব ইন্টারেস্টিং বিষয় এবং বুঝার বিষয়। এখন এরা কি করবে? এখানে যাই যার ইচ্ছা সে তেমন কিনতে পারবে না। এখন যেটা বুঝাচ্ছে এটা হচ্ছে আনুপাতিক হার। মানেটা কি? আনুপাতিক হার মানেটা কি? সে তারা 5 জন গিয়ে যেমন ইচ্ছা তেমন কিনতে পারবে না। তারা কিভাবে কিনবে? দেখো তারা কিভাবে কিনবে। তাদের এই মোট মূলধন আগে বের করবে কোম্পানি। মোট মূলধন কত? 5 লাখ, 1 লাখ, 6 লাখ, 30, 50, 60। তাহলে আমি একটু 6 লাখ এটা বাড়াই দিই। ওকে, এটা 40,000 করে দিই। তাহলে কত হয় দেখো তো? 6 লাখ, 40, 50, 60, 70, 80। এটা একটু চেঞ্জ করে দিই। আমি চাচ্ছি একটা রাউন্ড ফিগার বোঝানোর জন্য, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। এখানে কত হয়? 6 লাখ, 70, এটাও 30 দাও। তাহলে কত হয়? 40, 5 1 6 লাখ, 70, 7 লাখ টাকা। টোটাল মোট মূলধন কত? 7 লাখ টাকা। দেখো তো টোটাল মূলধন 7 লাখ না? তোমরা একটু করো। 1 লক্ষ যোগ 40,000 যোগ 30,000 যোগ 5 লাখ যোগ 30,000, 7 লাখ টাকা। এখন কোম্পানি কি করবে? কোম্পানি এর পার্সেন্ট বের করবে। কিভাবে পার্সেন্ট? 1 লক্ষ এ টাকাটা মোট মূলধনের কত পার্সেন্ট গুণ 100। তাহলে কত হবে? 1 লক্ষ ভাগ 7 লাখ গুণ 1 লক্ষ ভাগ 7 লাখ গুণ 100। তাহলে 14.28। আমি ধরলাম 14%। ঠিক সেম ভাবে বীর বের করবে 40,000, এটা 7 লক্ষের কত পার্সেন্ট? তাহলে 40,000 ভাগ 7 লাখ গুণ 100, 5.71। আমি ধরলাম 6%। 30,000 এটা সেম ভাবে বের করবে। 30,000 এটা 7 লাখের কয় পার্সেন্ট? দেখি বের করো তোমরা। তোমরা বের করে আমাকে বলো 5 লাখ এটা 7 লাখের কয় পার্সেন্ট?
আর এটা তো আগেই বের করছি, এটা হবে 30,000, যেহেতু আগে আচ্ছা এখানে বের করে এটা এখনো, এখানে বের করে বলো 30,000 এটা 7 লাখের কত পার্সেন্ট? তাহলে আমরা যদি দেখি 30,000 ভাগ 7 লাখ গুণ 100, 4.28, ধর নাও 4%, এটাও 4%। তাহলে এটা কত হবে দেখো, 5 লাখ ভাগ 7 লাখ গুণ 100, 71.4। 71.4। তাহলে ওখানে যেহেতু কম লিখছে, আমরা এটাকে 72 লিখতে পারি, 72%। টোটাল যোগ করলে কিন্তু 100% হবে, পার্সেন্টেজে নিয়ে গেছি। ঠিক আছে, এখন আসো, এ যদি দেখো, এ যদি 1000টি শেয়ার ছিল না, এ যদি এখন শেয়ার কিনতে চাই, এ 1000টির যেমন ইচ্ছা তেমন কিনতে পারবে না। এর পার্সেন্টেজ কত পার্সেন্ট? 14%। এ অনলি 1000টির কিনতে পারবে 1000 গুণ 14%, কত? 140টি শেয়ার, এর বেশি কিনতে পারবে না। ঠিক বি কিনতে পারবে কত বলতো? 1000টি কয় পার্সেন্ট? 6%। সি কিনতে পারবে কত? 1000টির কয় পার্সেন্ট? 4%। ডি কিনতে পারবে কত? 1000টির কয় পার্সেন্ট? 72%। ই কিনতে পারবে কত? 1000টির কত পার্সেন্ট? 4%। তাহলে কত হয়? টোটাল 1000ই হবে, 1000 ইন্টু 6%, 60টা। 1000 ইন্টু 4%, 40টা। 1000 ইন্টু 72%, 720টা। আর 1000 ইন্টু 4%, 40টা। তাহলে টোটাল যদি যোগ করো কয়টা হবে? 1000টা। এই যে তোমাকে একটা হার, তার অতীত মূলধন, তার যেভাবে আগে ইনভেস্ট করছে তার উপর বেস করে যে হারটা বেড়েছে, সে সেভাবেই কিনতে পারতেছে। 1 লক্ষ করছে, এখান থেকে সবচেয়ে বেশি ইনভেস্ট কে করছে? ডি, তার কেনার অধিকার সবচেয়ে বেশি। সবচেয়ে কম কে করছে? সি, তার কেনার অধিকার সব থেকে কম। দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে আনুপাতিক হারে। না বুঝে অনেকে বলে, কিন্তু তুমি বুঝবা বিষয়টা, প্রত্যেকটা টপিকে বুঝতে হবে যে আনুপাতিক হারটা কি। ঠিক আমাকে বলো তোমরা বুঝছো কিনা, এখন আমাকে রাইট শেয়ারটা বুঝছো কিনা এবার বলো। তোমরা আমাকে অনেক হেল্প করছো এখানে পার্সেন্ট দিয়ে। আমি আমি এখানে দেখিনি, আমি মোবাইলে ক্যালকুলেটর করে লিখছি। তো ধন্যবাদ হেল্প করার জন্য। তোমরা বিষয়টা কি বুঝছো কিনা বলো। আনুপাতিক হারে বর্তমান শেয়ার মালিকদেরকে নগদে আনুপাতিক হারে বর্তমান শেয়ার মালিকদেরকে যে শেয়ার ক্রয়ের অধিকার প্রদান করা হয়, তা সেগুলোকে কি বলে? অধিকার শেয়ার বলে। বলো বুঝছো কিনা। ওকে, বুঝছি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আমার আমার যে টার্গেট, ওটা আশা করি শেষ হবে না, কারণ আমাদের প্রায় 10টা বাজছে। আমরা এখন আছি অধিকার শেয়ারে। আমি যদি সামনে যাই, আমাদের অনাঙ্কিক মূল্যের শেয়ার আছে। আমি অনাঙ্কিক মূল্যের শেয়ারটা একটু শেষ করে দিই। অনাঙ্কিক মূল্যের শেয়ারটা, অনাঙ্কিক মূল্য নিয়ে অনেকেই প্রশ্ন করছিল যে অনাঙ্কিক মূল্যের মানে কি। হিমেল দাস বলল যে আনুপাতিক হার বুঝি নাই। ভাই তুই এখন বল, সবাই বুঝছি বলতেছে, তুই আনুপাতিক হার এখনো বুঝোস নাই। তোরে কি করব এখন? আনুপাতিক হার এতক্ষণ ধরে বুঝাইছি, তোমার বুঝানো সম্ভব না স্যার আমার। ঠিক আছে, আমি আনুপাতিক হার তো এতক্ষণ বুঝালাম, আনুপাতিক হারটাই। আচ্ছা এখন আসো অনাঙ্কিক মূল্যের শেয়ার। অনাঙ্কিক মূল্যের শেয়ারটা কি দেখো, কোম্পানির নিবন্ধন পত্রে, ওই যে একটু আগে বলছি
শেয়ারের এক শেয়ার বোঝানোর সময় একটা কথা বলছিলাম, শেয়ারের মূল্য লেখা থাকে নাকি থাকে না? থাকে, কিন্তু একটা শেয়ারের গায়ে কোনো মূল্য থাকে না। একদম শর্টকাট বলতে গেলে এটাই অনাঙ্কিক মূল্যের শেয়ার, মানে যে শেয়ারের গায়ে কোনো মূল্য লেখা থাকে না। কি বলছে দেখো, কোম্পানির নিবন্ধন পত্রে যে শেয়ার প্রতি মূল্য নির্দিষ্ট করে লেখা থাকে না তা অনাঙ্কিক মূল্য শেয়ার, অর্থাৎ শেয়ারের গায়ে কোনো মূল্য থাকবে না। শেয়ারের গায়ে কোনো মূল্য থাকবে না। তাহলে অনাঙ্কিক মূল্যের শেয়ার কাকে বলে? যে শেয়ারের গায়ে কোনো মূল্য থাকে না সেগুলোকে বলা হয় অনাঙ্কিক মূল্যের শেয়ার। এই শেয়ারের ক্ষেত্রে ইস্যুর সময় পরিচালক মন্ডলী কর্তৃক শেয়ার প্রতি মূল্য নির্ধারণ করে শেয়ার ইস্যু করা হয়। পরিচালকরা যে মূল্য বলবে, এই শেয়ারের দাম 10,000 সেটাই, এই শেয়ারের দাম 5,000 সেটাই, শেয়ারের গায়ে কোনো লেখা থাকবে না। কোম্পানির প্রবর্তক বা পরিচালকগণ এই জাতীয় শেয়ারের মালিক হয়ে থাকে, সবার কাছে না। কারা? প্রবর্তক বা পরিচালকগণ। কোম্পানির সম্পদ হতে দায় বাদ দিয়ে এই ধরনের শেয়ারের মূল্য নিরূপণ করা হয়। সম্পদ 100 টাকা, দায় 80 টাকা, তারপর যেটা এক্সট্রা সম্পদ থেকে দায় বাদ দিয়ে যেটা তখন এটা দিয়ে বেসিক্যালি অনাঙ্কিক মূল্যের মূল্যটা নির্ধারণ করা হয়। যুক্তরাষ্ট্রে, এখানে যুক্তরাষ্ট্রে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে এই ধরনের শেয়ারের প্রচলন আছে, কিন্তু বাংলাদেশে নেই। কোন ধরনের শেয়ার বাংলাদেশে প্রচলন নেই? অনাঙ্কিক মূল্যের শেয়ার। অনাঙ্কিক মূল্যের শেয়ার কাকে বলে? যে শেয়ারের গায়ে কোনো শেয়ার প্রতি মূল্য, ফেস ভ্যালু, শেয়ার প্রতি মূল্য, প্রত্যেকটা শেয়ারের মূল্য থাকে, যেমন 1,000 টাকা বলছিলাম, ওটা শেয়ারের গায়ে লেখা থাকবে। প্রত্যেকটা শেয়ারের, অগ্রাধিকার শেয়ারও গায়ে লেখা থাকবে, কিন্তু অনাঙ্কিক মূল্যের শেয়ারের গায়ে কোনো মূল্য পাবা না। তাহলে স্যার এটা কিনবে কিভাবে? এটা সবার কাছে পায় বিক্রি করে না। এটা কারা কিনে? প্রবর্তক বা পরিচালক। কয় টাকা দিয়ে কিনে? ওই পরিচালক মন্ডলীরা যত টাকা নির্ধারণ করবে। কিভাবে নির্ধারণ করে? নর্মালি সম্পদ থেকে দায় বাদ দিয়ে ওই টাকা দিয়ে নির্ধারণ করে। বলো অনাঙ্কিক মূল্য বুঝছো কিনা? বলো অনাঙ্কিক মূল্য বুঝছো কিনা? ওকে, বুঝছি, ধন্যবাদ সবর হাসান। আর একটু ক্লিয়ার করে দেন। ওকে, আবার একটু ক্লিয়ার করছি, যে শেয়ারের গায়ে প্রত্যেকটা শেয়ারের একটা লিখিত মূল্য, শুরু থেকে বলছিলাম না, একটা মূল্য থাকবে, শেয়ারের মূল্য 1,000 টাকা। যে শেয়ারটা কিনতে গেছো ওখানে একটা লেখা থাকবে 1,000 টাকা, যে শেয়ার গুলো কিনতে গেছো ওখানে লেখা থাকবে 1,000 টাকা। কিন্তু এমন কোন শেয়ার যদি দেখো এখানে কোনো মূল্য নাই, এগুলোই হচ্ছে অনাঙ্কিত শেয়ার। শর্টকাট এটা, যে শেয়ারের গায়ে কোনো লিখিত মূল্য থাকে না। কথা কি বুঝছো? ঠিক আছে, আমি আর ক্লাস বাড়াচ্ছি না। আমাদের পরবর্তী বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। পরবর্তী বিষয়ের মধ্যে আমাদের আছে কিভাবে শেয়ার ইস্যু করা হয়, কিভাবে কয়ভাবে করা হয়, শেয়ার মূলধনের প্রকারভেদ, সবগুলো বিষয় আমরা নেক্সট যে ক্লাসে আলোচনা করব। আজকে আমরা শেয়ারের প্রকারভেদ পর্যন্ত, মানে শেয়ারের তাও প্রকারভেদ বলতে আমরা অন্যান্য শেয়ার এবং বিলম্বিত শেয়ার করছি। আমরা একটা শেয়ারে কিন্তু প্রকারভেদ বলি নাই। সেটা কোনটা তোমরা জানো? সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ভাইয়া এই শেয়ার, এটা এই যে অগ্রাধিকার শেয়ার, এই যে এগুলো, এই টপিক গুলো কিন্তু তোমাকে বলা হয়নি। এই টপিক গুলা, লাল কোথায়, লাল দেখা যাবে এখানে, এই টপিক গুলো তোমাকে বলা হয়নি। এটা বলা হয়েছে, এটা আর এটা পার্থক্য তুমি জানো, বিলম্বিত শেয়ার জানো, বোনাস শেয়ার জানছো, অধিকার শেয়ার জানছো, অনাঙ্কিক মূল্য শেয়ার জানছো, আর এগুলো সবগুলোর একসাথে বলা হয় কি? অন্যান্য শেয়ার। ঠিক আছে, এগুলোকে বলা হয় অন্যান্য শেয়ার। কিন্তু সঞ্চয়, অসঞ্চয়, পার্টিসিপেটিং, নন পার্টিসিপেটিং, এগুলো কোনটা কি, এগুলো বলা হয় নাই। আমরা সামনে আলোচনা করব। আপাতত আমরা এটুকুই
এটুকু শেষ করব। ভাই প্রশ্ন করবেন বলছেন, যে প্রশ্ন করব একদম চ্যাপ্টার শেষে, কি বলো? মানে এই চ্যাপ্টারের আজকে ক্লাস করছো, নেক্সট ক্লাস করবা, সবগুলো বেসিক ক্লাস শেষ করলে আমি একটা এখানে প্রশ্ন এখানে আনবো, মুখে বলবো না, এখানে প্রশ্ন আমি স্ক্রিনে থাকবে, তোমরা স্ক্রিন থেকে দেখে দেখে প্রশ্নের উত্তরগুলো বলবা। আমার কথা বুঝছো? তো তোমাদের আমরা অসংখ্য ধন্যবাদ। আমাদের এখন একটা কাজ, খুব ইম্পর্টেন্ট বিষয় একটু বাকি আছে, সেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে তোমরা জানো আমাদের 2026 ব্যাচ, 2026 ব্যাচে স্পেশাল ব্যাচে ক্লাস ভর্তি চলছে। আর সেটা হচ্ছে ক্লাস শুরু হচ্ছে 7 তারিখ। এখানে 5 ফেব্রুয়ারি দিছে, 5 হবে না, এটা হবে স্যার, এটা হবে 7 তারিখ, 7, এটা ভুল, 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। 2026 ব্যাচের যে স্টুডেন্টরা তোমরা এখানে দেখছো, অথবা তোমাদের পরিচিত যারা এখানে আছে, তোমরা ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের সিনিয়র বা আশেপাশে 2026 ব্যাচ বিশেষ ছাড়ে একটা ভর্তি চলছে স্পেশাল ব্যাচ। আমাদের প্রায় সব ব্যাচ ফিল আপ, কিছু নতুন ব্যাচ চালু হয়েছে এর মধ্যে অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে। সে ব্যাচগুলোতে সকালে এবং বিকালে তার পছন্দ অনুসারে ব্যাচে সে ভর্তি হতে পারবে। বিকেলের বলতে আমরা যে টাইমটা রাখছি সেটা হচ্ছে 3টা, অফিসে আসলে ডিটেলস জানতে পারবা। সকালে হচ্ছে 10টা থেকে, হয়তো তুমি সকালে এবং বিকেলে বা তোমার পছন্দের যে ব্যাচগুলোতে আছে, তুমি কলেজ অনুসারে টাইমগুলো মিলিয়ে সে ব্যাচে তুমি চাইলে ভর্তি হতে পারো। আর আমাদের ক্লাস শুরু 7 তারিখ। তো আমি রিকোয়েস্ট করব তোমরা একটু বলার জন্য। আমাদের সবগুলো বিষয় আমি এখানে লিখে নাই, আমাদের সকল বৈশিষ্ট্য, কিন্তু একটা জিনিস মনে রাখবা, আমরা অফলাইনে যারা ভর্তি হচ্ছে তাদেরকে ভর্তির সাথে সাথে অনলাইন ক্লাস, এই যে অনলাইন একটি ক্লাস চলবে, এইরকম অনলাইন ক্লাস চলবে তাদের প্রাইভেট গ্রুপে, অনলাইন ক্লাস। আর সাথে সাথে এমসিকিউ বুক ফ্রি দিচ্ছি, এমসিকিউ সকল বিষয়ের এমসিকিউ বুক দিচ্ছি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মানবিকের সকল বিষয় এমসিকিউ বুক থাকছে। প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরীক্ষা, যতদিন তুমি 4 মাস 5 মাস পরীক্ষার আগ পর্যন্ত যতদিন স্পেশাল ক্লাস চলবে, প্রতিদিনই পরীক্ষা দিবা তার আগের দিনের টপিকের উপর। উইকলি টেস্ট 7 দিন পরে, মান্থলি টেস্ট 30 দিন পরে, কোর্স শেষ হয়েছে ওএমআর যুক্ত খাতায় এসএসসি পরীক্ষার মতো করে তুমি এখানে পরীক্ষা দিবা। তো আরো অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো তুমি অফিস টাইমে এসে, অফিস সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত থাকবে, এর মধ্যে এসে তুমি তোমার যে কোনো ইনফরমেশন তুমি জেনে তুমি চাইলে ভর্তি কনফার্ম করতে পারো। আর এটা হচ্ছে আমাদের বই, যেগুলো আমরা ট্রাই করতেছি তোমাদেরকে দেওয়ার জন্য। তোমাদের এগুলো অনেক বই আমাদের চলে আসছে আমাদের কাছে, এগুলো তোমরা অলরেডি পাচ্ছ। ওভারঅল সবগুলো বই এখানে আছে। এই বইগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে এমসিকিউর জন্য, এগুলো শুধুমাত্র এমসিকিউ বই, ঠিক আছে? তো আমাদের সকল আয়োজন এবং সকল ইচ্ছা, সকল কিছু আসলে তোমাদের সার্ভিসের জন্যই আমরা ট্রাই করে যাচ্ছি, তোমাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আমাদের সাধ্যমতো। তো আমাদেরকে একটু হেল্পের প্রয়োজন, সেটা হচ্ছে তোমার বন্ধু, তোমার বান্ধবী, তোমার আশেপাশে প্রতিবেশী বা তোমার রিলেটিভ যারা আছে, তারা এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে তুমি বলতে পারো যে আমাদের এখানে এসে ভর্তি হওয়ার জন্য। সে যাচাই করে আমাদেরকে ক্লাস দেখে তারপর চাইলে ভর্তি নিশ্চিত করতে পারবে, ঠিক আছে, সকল বিষয় জেনে শুনে। তো আজকে আমি এইটুকু এখানে বিদায় নিচ্ছি তোমাদের থেকে। পরবর্তীতে এইটার বাকি পার্ট গুলো নিয়ে দেখা হবে। আজকে এটুকুই, তোমাদের সবাইকে ভালো থাকার জন্য বলবো, সবাই ভালো থাকো আর আমার জন্য দোয়া করবা। আজকে এটুকুই।